মধ্যপৌষ্টিক নালী বা এবার আসো হচ্ছে মেসেন্টেরন নিয়ে আমরা একটু কথা বলি। তো প্রথমেই তোমাদেরকে বলা হয়েছিল যে মেসেন্টেরনটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালীর পর থেকে তোমার ম্যালপিজিয়ান নালিকা পর্যন্ত আমরা ধরতে পারি হচ্ছে মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন। যেমন তোমরা এই ছবিটা তোমরা যদি একটু দেখো, এই ছবিটাই তোমরা খেয়াল করছো যে আমি একটু আগে বলছি যে এটা হচ্ছে তোমার গিজার্ড। তো গিজার্ডের পর থেকেই হচ্ছে মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন শুরু। তো প্রথম কথা হচ্ছে মেসেন্টেরন, তাহলে মেসেন্টেরন হচ্ছে তোমার গিজার্ডের পর থেকে শুরু এবং এটা হচ্ছে মোটামুটি ম্যালপিজিয়ান নালিকা। এই যে এই নালিকাটার নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা পর্যন্ত হচ্ছে তোমার শেষ। এখন এই মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন কি দিয়ে গঠিত বলছিলাম যে ভ্রূণীয় এন্ডোডার্ম দ্বারা হচ্ছে গঠিত বা ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে হচ্ছে উৎপত্তি লাভ করছে। মনে আছে 1 নম্বরটা আর 3 নম্বরটা হচ্ছে এক্টোডার্ম থেকে আর মাঝখানেরটা হচ্ছে এন্ডোডার্ম থেকে। এখন মেসেন্টেরনের যে ভিতরের প্রাচীরটা, তাহলে মেসেন্টেরনের যে ভিতরের প্রাচীর সেই ভিতরের প্রাচীরটা হচ্ছে পেরিট্রফিক নামে একটা পর্দা দ্বারা হচ্ছে আবৃত। তাহলে মেসেন্টেরনের ভিতরের প্রাচীরটা হচ্ছে পেরিট্রফিক নামে একটা পর্দা, পেরিট্রফিক পর্দা। এটা খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। তাহলে মেসেন্টেরনের ভিতরের প্রাচীরটা হচ্ছে তোমার পেরিট্রফিক নামে একটা পর্দা দ্বারা হচ্ছে তোমার আবৃত। এটা হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে মেসেন্টেরনের উপরের দিকে এবং নিচের দিকে অর্থাৎ অগ্রপ্রান্তে যেখানে হচ্ছে তোমার গিজারটা শেষ হয়েছে সেখানে হচ্ছে একটা পেশির বলয় থাকে, স্ফিংটার থাকে। আবার মেসেন্টেরনের নিচের প্রান্তে যেখানে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা অবস্থিত, এই দুই প্রান্তে হচ্ছে তোমার পেশির বলয় বা স্ফিংটার থাকে। কি থাকে? এই দুই জায়গাতে হচ্ছে তোমার পেশির বলয় বা এটাকে ইংলিশে বলা হয় স্ফিংটার। স্ফিংটার জিনিসটা কি? স্ফিংটার জিনিসটা হচ্ছে একটা এরকম বলয়ের মতো যার মাঝখানে হচ্ছে তোমার পদার্থ আদান প্রদান হতে পারে বা পদার্থ চলাচল করতে পারে। তো এই স্ফিংটার থাকার সুবিধাটা হচ্ছে চাইলে এরা এই স্ফিংটারটাকে এরকম অফ করে দিতে পারে। অফ করে দিলে হচ্ছে তোমার দ্রব্যের চলাচল বন্ধ হয়ে যায়, আবার এটাকে একটু পরে চাইলে অন করে দেওয়া যায়। অর্থাৎ এই মেসেন্টেরনের উপরের প্রান্ত এবং নিচের প্রান্তে হচ্ছে দুইটা পেশির বলয় বা হচ্ছে স্ফিংটার অবস্থিত। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, গিজার্ড অর্থাৎ অগ্রপৌষ্টিক নালী এবং হচ্ছে মধ্যপৌষ্টিক নালী যে জায়গাটায় মিলিত হয়েছে সেই মিলিত জায়গাটাতে হচ্ছে তোমার 6 জোড়া, কয় জোড়া? 6 জোড়া হচ্ছে তোমার থলির মতো মোচাকৃতির হচ্ছে তোমার হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা অবস্থান করে। দ্যাট মিনস এই যে দেখো এই জায়গাটায় দেখো অগ্রপৌষ্টিক নালী এবং মধ্যপৌষ্টিক নালী হচ্ছে যেখানে মিলিত হয়েছে সেই জায়গায় হচ্ছে 6 জোড়া। এই যে দেখো এই যেখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। তাহলে হ্যাপাটিক সিকা কোথায় অবস্থান করে? খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অগ্রপৌষ্টিক নালী এবং হচ্ছে তোমার মধ্যপৌষ্টিক নালীর মিলনস্থলে হচ্ছে তোমার 6 জোড়া হচ্ছে মোচাকৃতির থলির মতো হচ্ছে স্ট্রাকচার পাওয়া যায়, যেগুলোকে তোমার বলা হয় হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। সেটাকে কি বলা হয়? যেটাকে হচ্ছে তোমার হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলা হয়। তাহলে হ্যাপাটিক সিকা বা হচ্ছে তোমার এগুলারে হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বলা হয়, 6 জোড়া থাকে, ঠিক আছে? তাহলে হ্যাপাটিক সিকা কয়টা থাকে? 12টা। এটা কিন্তু খেয়াল রাখো, অনেক সময় পরীক্ষায় 6 জোড়ার বদলে চালাকি করে একবার মেডিকেলে আসছিল হ্যাপাটিক সিকার সংখ্যা কয়টা, অ্যান্সার কিন্তু 12টা হবে। অনেক পোলাপাইন এই বছর 6টা দাগায় আসছে, বুঝে 6 জোড়া খেয়াল করে নেয় আসলে। তাহলে হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া। আচ্ছা, এগুলো হচ্ছে কিন্তু পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে, আমরা একটু আগে পড়ায় আসছি। ওকে, তারপরে আসা হচ্ছে এই যে মেসেন্টেরনের যে ভিতরের যে প্রাচীরটা, এই যে ভিতরের যে প্রাচীর, সেই ভিতরের প্রাচীরটা হচ্ছে তোমার আঙ্গুলের মতো হচ্ছে বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে। অর্থাৎ এর প্রাচীরটা আসলে সোজা না, প্রাচীরটা এই যে এইরকম। তাহলে মেসেন্টেরনের ভিতরের প্রাচীরটা আঙ্গুলের মতো হচ্ছে তোমার ভিতরের দিকে হচ্ছে ভাঁজ হয়ে গেছে। তাহলে বলো তো এই আঙ্গুলের মতো ভাঁজ হওয়াকে কি বলা হয়? এটা মানব দেহের ক্ষুদ্রান্তেও কিন্তু আছে, ভিলাই বলা হয়। দ্যাট মিনস মেসেন্টেরনের ভিতরের প্রাচীরেও হচ্ছে তোমার এরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্ধন দেখা যায়, যেটাকে ওই যে মানব দেহের সাথে মিল রেখে নাম দেওয়া হয়েছে ভিলাই। বলো তো ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ে হচ্ছে খাদ্যবস্তু শোষণ হয়, আমরা জানি। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝছি। এখন আসা হচ্ছে মেসেন্টেরনের যে নিম্ন প্রান্ত, মেসেন্টেরনের নিম্ন প্রান্তে হচ্ছে দেখো যে জায়গাটায় হচ্ছে মেসেন্টেরন এবং পশ্চাৎপৌষ্টিক নালী যে জায়গাটায় মিলিত হয়েছে সেই জায়গাটায় হলুদ বর্ণের অসংখ্য হচ্ছে চুলের মতো একটা স্ট্রাকচার পাওয়া যায়। দেখো এই যে যেখানে হচ্ছে মেসেন্টেরন এবং হচ্ছে পশ্চাৎপৌষ্টিক নালী মিলিত হয়েছে সেই জায়গায় দেখো এখানে কালারটা হলুদ করে নাই, বাট এটা একটু হলুদ বর্ণের অসংখ্য দেখো এই যে চুলের মতো একটা স্ট্রাকচার দেখা যায়। এটাকেই বলা হয় ম্যালপিজিয়ান নালিকা। এটাকে কি বলা হয় ভাইয়া? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে বলা হয়, ঠিক আছে? ম্যালপিজিয়ান নালিকা।
এই ম্যালপিজিয়ান নালিকাই হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ হিসেবে হচ্ছে কাজ করে। ওকে, তাহলে এইটুকু জিনিস হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন আসো তাহলে মেসেন্টেরন বা মধ্যপ্রাচীর বা মধ্য পৌষ্টিক নালীর হচ্ছে কাজ কি। খুবই সিম্পল। মেসেন্টেরনে হচ্ছে খাদ্যবস্তুর মেইনলি পরিপাক হয়, আবার এখানে এই যে ভিলাই থাকার কারণে খাদ্যবস্তুর হচ্ছে শোষণও হয়। দ্যাট মিনস পরিপাক এবং শোষণ এই দুইটাই হচ্ছে মেসেন্টেরনে হচ্ছে বলে মেসেন্টেরনকে মানুষের পাকস্থলীর সাথে হচ্ছে তোমার তুলনা করা হয়েছে। ওকে, তাহলে এইটুকু পারলাম। এবার আসো মধ্য পৌষ্টিক নালীর পরে তারপরে হচ্ছে তোমার পশ্চাৎ পৌষ্টিক নালী বা প্রক্টোডিয়াম হচ্ছে শুরু। তাহলে মধ্য পৌষ্টিক নালীর পরবর্তী অংশ হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। এখন পশ্চাৎ পৌষ্টিক নালীর হচ্ছে তোমার 4টা অংশ আছে। দেখো এই যে এখানে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে ধরো হচ্ছে প্রথম যে পার্টটা, এটাকে তোমার বলা হচ্ছে ইলিয়াম, মানুষের সাথে মিল রেখে ইলিয়াম। তারপরের পার্টটা হচ্ছে তোমার কোলন, এইটুকু মনে করো যে তোমার কোলন। তারপরের পার্টটা দেখো এই যে একটু মোটা স্ফীত অংশটাকে তোমার বলা হয় হচ্ছে রেকটাম বা মলাশয়, আর তার লাস্টে হচ্ছে তোমার পায়ুছিদ্র বা অ্যানাস থাকে। তাহলে 4টা পার্ট থাকে, ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয়, আর লাস্টেরটা হচ্ছে পায়ুছিদ্র বা অ্যানাস থাকে। আচ্ছা, তো ইলিয়ামের কাজ কি? মানুষের অনেকটা ইলিয়ামের মতোই, এটা একটা সোজা নল। এই নলের মাধ্যমে হচ্ছে তোমার খাদ্যবস্তু কি হয়, মেসেন্টেরন থেকে তোমার হচ্ছে কোথায় চলে যায়, কোলনে চলে যায়। আবার মানুষের ইলিয়াম কি করে, খাদ্যবস্তু শোষণ করে। তাহলে ঘাসফড়িংয়ের যে ইলিয়াম, সেই ইলিয়ামের কাজও হচ্ছে খাদ্যবস্তু শোষণ করা, একবারে ইজি, খাদ্যবস্তু শোষণ করে। আচ্ছা, ইলিয়ামের পরের পার্টটাকে কি বলা হয়, কোলন। তাহলে ইলিয়ামের পরের পার্টটা হচ্ছে কোলন। আমি এটা একটু লিখে দিই কাজগুলা, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে পশ্চাৎ পৌষ্টিক নালীর প্রথম পার্ট হচ্ছে ইলিয়াম। তো ইলিয়ামের কাজ কি, এখান থেকে কাজগুলা পরীক্ষায় আসে। তো মানুষের ইলিয়ামের যে কাজ, এটারও কাজ হচ্ছে অলমোস্ট সেম। এটার কাজ হচ্ছে তোমার খাদ্যবস্তু শোষণ করা। ওকে, এইটুকু জানলেই হবে, দরকার নাই। ইলিয়ামের পরবর্তী নলের মতো অংশটা হচ্ছে তোমার কোলন। তো এই কোলনের কাজটাও হচ্ছে তোমার আলটিমেটলি সেম। মানুষের কোলনের কাজ কি? মানুষের কোলনের কাজ হচ্ছে খাদ্যের অপাচ্য অংশ থেকে হচ্ছে তোমার মেইনলি পানি শোষণ করা। মানুষের কোলনের কাজও হচ্ছে খাদ্যের অপাচ্য অংশ থেকে মেইনলি পানি শোষণ করা। ঘাসফড়িংয়ের কোলনের কাজও হচ্ছে সেম। কোলন হচ্ছে মূলত পানি শোষণ করে, সাথে অন্যান্য পদার্থও শোষণ করে, বাট এটা মেইনলি হচ্ছে পানি শোষণ করে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোলনের পরের পার্টটা হচ্ছে তোমার রেকটাম বা মলাশয়। এই রেকটাম বা মলাশয় হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর সর্বশেষ স্ফীত অংশ। সর্বশেষ স্ফীত বা মোটা অংশ হচ্ছে তোমার এই রেকটাম, বা এটাকে বাংলায় বলা হয় মলাশয়। তো এখানে মল ত্যাগের আগে মলগুলা হচ্ছে আগে এখানে জমা থাকে। তাহলে ঘাসফড়িংয়ের হচ্ছে মল ত্যাগের আগে মলগুলা হচ্ছে সাময়িক সময়ের জন্য রেকটাম বা মলাশয়ে জমা থাকে। আচ্ছা, এখন এই রেকটাম বা মলাশয়ের যে প্রস্থচ্ছেদ করলে রেকটাম বা মলাশয়ে হচ্ছে তোমার এইরকম কিছু স্ট্রাকচার পাবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে প্রস্থচ্ছেদ করলে রেকটাম এরকম 6টা হচ্ছে তুমি ভাঁজ পাবা। এই ভাঁজগুলোরে তোমার বলা হয় রেকটাল প্যাপিলা। এই ভাঁজগুলোকে কি বলা হয়, রেকটাল প্যাপিলা। খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রস্থচ্ছেদ করলে রেকটালের ভিতরে হচ্ছে তোমার এরকম 6টা ভাঁজ পাবা। এই ভাঁজগুলোকে তোমার বলা হচ্ছে রেকটাল প্যাপিলা। এই ভাঁজগুলোকে কি বলা হচ্ছে, রেকটাল প্যাপিলা বলা হচ্ছে। তাহলে এই রেকটাল প্যাপিলার মেইন কাজ কি? এই রেকটাল প্যাপিলা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে গ্লুকোজ শোষণ করে। তাহলে রেকটাল প্যাপিলার কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে তোমার গ্লুকোজ হচ্ছে তোমার সঞ্চয় করে বা শোষণ করে। রেকটাল প্যাপিলা 6টা ভাঁজ আছে, ঠিক আছে। তার মানে রেকটামের ভিতরের প্রাচীর এবং 6টা ভাঁজ রেকটাল প্যাপিলা, এদের কাজ অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ শোষণ করা। ওকে, তারপরে তো বাকিটা বুঝতেছই। রেকটামের পরের পার্টটা হচ্ছে তোমার পায়ুছিদ্র। পায়ুছিদ্রের মাধ্যমে তোমরা তো জিনিসটা ফিল করতে পারতেছো যে পায়ুছিদ্রের মাধ্যমে হচ্ছে তোমার মলগুলা দেহের বাইরে চলে যায়, ঠিক আছে। ওকে, তাহলে এটার কাজ হচ্ছে মলগুলা দেহের বাইরে বের করে দেওয়া। ওকে, তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে পৌষ্টিক নালীর সর্বশেষ স্ফীত অংশ, মোটা অংশটা হচ্ছে রেকটাম। এর ভিতরে হচ্ছে 6টা রেকটাল প্যাপিলা থাকে। আচ্ছা, তো এখন তোমরা একটু খেয়াল করো এই যে স্ট্রাকচারগুলো, যেখানে হচ্ছে আমরা হ্যাপাটিক সিকা, এই যে দেখো এগুলো হচ্ছে 6 জোড়া হ্যাপাটিক সিকা থাকে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এই 6 জোড়া হ্যাপাটিক সিকার মধ্যে 6টা হচ্ছে সামনের দিকে থাকে, 6টা হচ্ছে পিছনের দিকে থাকে। টোটাল 6 জোড়া, 6টা সামনের দিকে মুখ করে থাকে, বাকি 6টা হচ্ছে পিছনের দিকে মুখ করে থাকে। ওকে, তাহলে এই যে টোটাল সবগুলো জিনিস আমি পড়ায় ফেলছি। পৌষ্টিক নালীর যে প্রত্যেকটা পার্ট, এগুলা আমরা সুন্দর করে হচ্ছে এই মাত্র শেষ করে ফেলছি। আচ্ছা, এবার আসো আমরা পৌষ্টিক গ্রন্থিতে চলে আসি। ওই যে 3 ধরনের বলছিলাম, লাল হিমু দিয়ে হচ্ছে খুব সহজেই মনে রাখতে পারবা। ওকে, এখন আসো তাহলে পৌষ্টিক গ্রন্থি আমরা ডিটেলস পড়ি। তাহলে ঘাসফড়িংয়ের পৌষ্টিক গ্রন্থি হচ্ছে তোমার 3 ধরনের। এর মধ্যে হচ্ছে ওই যে লালা গ্রন্থি,
মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হচ্ছে হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লালা গ্রন্থি। কেন? কারণ লালা গ্রন্থি হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। তোমরা বলতে পারো যে ভাই এটা কেমন কথা, ওর লালা গ্রন্থি আবার প্রধান পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, কারণ ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এরা অনেক অনুন্নত, মানুষের মতো না। আমাদের তো লালা গ্রন্থি কোনো কাজই করে না বলতে গেলে। লালারস হচ্ছে সামান্য পরিমাণে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে মানুষের ক্ষেত্রে, অথচ ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি লালা গ্রন্থি, কারণ ওদের তার অন্য পেট এত উন্নত না আমাদের মতো। এ কারণে ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি হচ্ছে তোমার ক্রপের নিচে ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত একজোড়া লালা গ্রন্থি হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, একজোড়া লালা গ্রন্থি অবস্থান করে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। লালা গ্রন্থির যে নালীগুলা, মানে যেই নালীর মাধ্যমে লালা গ্রন্থি থেকে হচ্ছে লালারস ক্ষরণ হয়, সেই নালীগুলা হচ্ছে ওই যে ল্যাবিয়াম আছে না, সেই ল্যাবিয়ামের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়। তাহলে লালা গ্রন্থির নালীগুলো ল্যাবিয়ামের গোড়ায় গলবিলে হচ্ছে উন্মুক্ত হচ্ছে। ওকে, লালা গ্রন্থির কাজ তো বুঝতেই পারতেছো। লালা গ্রন্থি থেকে হচ্ছে লালারস। লালারসকে ইংলিশে তোমার বলা হয় স্যালাইভা। লালারসকে ইংলিশে কি বলা হয়? স্যালাইভা। এটা একটু মাথায় রাখো। এই জন্য দেখবা মানুষের যে লালা গ্রন্থি বা ঘাসফড়িংয়ের যে লালা গ্রন্থি, এটাকে ইংলিশে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস মানে হচ্ছে গ্রন্থি, এখান থেকে নাম আসছে। ওকে, তাহলে স্যালাইভা খাদ্য গলাধকরণ এবং খাদ্য চর্বণে সাহায্য করে, এটা মানুষের মতোই, এবং কিছু পরিমাণে শর্করা জাতীয় খাদ্য পরিপাকেও হেল্প করে। আচ্ছা, এবার আসা হচ্ছে মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালীর যে ভিতরের যে আবরণটা। তাহলে মেসেন্টেরন, ধরো এটা যদি মেসেন্টেরন হয়, কথার কথা, তাহলে মেসেন্টেরনের ভিতরের যে প্রাচীর আছে বা অন্ত আবরণ আছে, সেইখান থেকে হচ্ছে বেশ কিছু ক্ষরণকারী হচ্ছে তোমার কোষ থাকে। তাহলে মেসেন্টেরনের ভিতরের প্রাচীরে হচ্ছে তোমার বেশ কিছু ক্ষরণকারী কোষ থাকে। এই কোষগুলো থেকে পাচক রস হচ্ছে ক্ষরণ হয়। এই জন্যই যে মেসেন্টেরনকে হচ্ছে পাকস্থলীর সাথে তুলনা করা হয়েছে, বুঝছো? তাহলে এখান থেকে যে পাচক রস হয় সেগুলো খাদ্য পরিপাকে অংশ নেয়। এবার আসা হচ্ছে হ্যাপাটিক সিকা। তাহলে হ্যাপাটিক সিকার অবস্থান কোথায়? আমরা বলছিলাম 1 নম্বরটা আর 2 নম্বরটার মাঝখানে, অর্থাৎ অগ্র মধ্য পৌষ্টিক নালীর হচ্ছে তোমার সংযোগ স্থলে অবস্থিত কোন আকৃতির বা ওই যে মোচাকৃতির 6 জোড়া স্বচ্ছ নালিকাকে হচ্ছে হ্যাপাটিক বা গ্যাস্ট্রিক সিকা বলা হয়। এই হ্যাপাটিক সিকার ভিতরেও হচ্ছে তোমার কিছু ধরনের ক্ষরণকারী কোষ আছে, এগুলো থেকে হচ্ছে পাচক রস ক্ষরণ হয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। ওকে, তাহলে আমরা এগুলা পারবো। এখন আসা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। তাহলে আমরা এখন একটু পৌষ্টিকতন্ত্র জিনিসটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তাহলে ঘাসফড়িংয়ে তাহলে ঘাসফড়িংয়ে হচ্ছে তোমার টোটাল পৌষ্টিকতন্ত্রে সব কিছুই কিন্তু 6টা করে আছে। এই জন্য তোমরা মনে রাখতে পারো পৌষ্টিকতন্ত্র 6-এর মন্ত্র। কি কি আছে? ওই যে বলছিলাম গিজার্ডে দাঁতের সংখ্যা হচ্ছে 6টা, ঠিক আছে, প্যাডের সংখ্যা 6টা, তারপরে ওই যে রেকটাল প্যাপিলা, এটাও কিন্তু 6টা থাকে, এবং এখানে অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ শোষণ হয়। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলসও শোষণ হয় সাথে, সমস্যা নাই। এবার আসো হ্যাপাটিক সিকা। হ্যাপাটিক সিকাও কিন্তু হচ্ছে তোমার 6 জোড়া। আর লাস্টে চলে আসো হচ্ছে পাইলোরিক স্ফিংটার। আচ্ছা, পাইলোরিক স্ফিংটারটাকে ওই যে বলছিলাম যে স্ফিংটার থাকে মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালীর হচ্ছে উপরের আর নিচে হচ্ছে 2 জায়গায় হচ্ছে 2টা স্ফিংটার থাকে। ওকে, এবং এই পাইলোরিক যে স্ফিংটারটা সেটা হচ্ছে 6ষ্ঠ উদরখণ্ডকে অবস্থান করে। কত নম্বর উদরখণ্ডকে অবস্থান করে? 6ষ্ঠ উদরখণ্ডকে হচ্ছে অবস্থান করে। ওকে, এখন আসা হচ্ছে এনজাইম। আচ্ছা, এখানে একটু এখন বলে দিই ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার পরিপাক প্রক্রিয়াটা আমরা এখন একটু সংক্ষেপে বলে দিই। আমি বলে দিচ্ছি, ঘাসফড়িংয়ের পরিপাক প্রক্রিয়াটা অনেকটা মানুষের মতোই। মানুষের মতো কিভাবে আমি একটু বলে দিই। ফার্স্টে হচ্ছে মুখছিদ্র দিয়ে খাবারটা হচ্ছে তোমার সিবেরিয়াম নামে হচ্ছে প্রকোষ্ঠে উন্মুক্ত হয়, বুঝে পড়ছি। পরে সেই সিবেরিয়াম থেকে খাবারটা হচ্ছে গলবিলে চলে আসে। গলবিল থেকে বুঝতেই পারতেছে এটা গ্রাসনালী হয়ে ক্রপে হচ্ছে সাময়িক সময়ের জন্য জমা থাকে। পরবর্তীতে ক্রপে হচ্ছে সামান্য পরিমাণে চূর্ণ বিচূর্ণ হয়, বলছি না যে পাতলা প্রাচীর বিশিষ্ট। পরে ক্রপ থেকে হচ্ছে খাবারটা গিজার্ডে চলে আসে। গিজার্ডের প্রাচীর কিন্তু অনেক পুরু, পড়াইছি তো, এই জন্য গিজার্ডের পুরু প্রাচীর হচ্ছে খাদ্যবস্তুকে একবারে পিষে মিশে হচ্ছে তোমার একটা পেস্টে পরিণত করে। আবার এই সময় হচ্ছে আবার লালারস কাজ করতেছে। লালারস হচ্ছে তোমার শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে ফেলতেছে। পরবর্তীতে গিজার্ড থেকে ওই যে গিজার্ডের যে প্যাড থাকে, সেই প্যাডের মধ্যে হচ্ছে অনেকগুলা চুল থাকে। তাহলে সেই চুলগুলা ছাঁকনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে ছেঁকে সেই পেস্ট হয়ে যাওয়া খাবারগুলো হচ্ছে কোথায় পাঠায়? পেস্ট হয়ে যাওয়া খাবারগুলোকে হচ্ছে তোমার গিজার্ড থেকে মধ্য পৌষ্টিক নালী বা হচ্ছে মেসেন্টেরনে হচ্ছে পাঠাচ্ছে। তো পরবর্তীতে মেসেন্টেরনের ভিতরের প্রাচীরে কি আছে? ক্ষরণকারী কোষ আছে, আবার এখানে হ্যাপাটিক সিকা আছে, এগুলো থেকেও এনজাইম ক্ষরণ হয়। ক্ষরণ হয়ে খাদ্যবস্তুগুলো ভালো মতো হচ্ছে পরিপাক হয়ে আবার মেসেন্টেরনের যে ভিলাই আছে সেই ভিলাইয়ের মাধ্যমে হচ্ছে তোমার শোষিত হয়ে যায়। তো পরবর্তীতে বাকি খাবারগুলো শোষিত হয়ে যাওয়ার পরে খাবারের যে একবারে বর্জ্য উপাদানগুলো থাকে সেগুলো আস্তে আস্তে হচ্ছে তোমার এই যে কোথায় চলে আসে?
পশ্চাৎ পোস্টিকনালীতে চলে আসে। তো সেখান থেকে মূলত হচ্ছে বাকি তারপরও কিছু অংশ শোষণ হয়, আর মেইনলি হচ্ছে পানি শোষণ হয়ে এটা আস্তে আস্তে মল হিসেবে তোমার কোথায় চলে যায়, তোমার হচ্ছে পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, অনেকটা মানুষের মতোই আর কি। আচ্ছা, এখন আসা হচ্ছে এখানে আবার কিছু এনজাইম কাজ করে, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, যে লালারসে কী কী এনজাইম আছে, আর হচ্ছে তোমার মেসেন্টেরন বা মধ্য পোস্টিকনালীর অন্ত আবরণে কী কী এনজাইম থাকে। এই জিনিস দুইটা হচ্ছে পরীক্ষায় অনেক বেশি আসে, মেডিকেল এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 5 স্টার একটা টপিক। তাহলে এটা কিভাবে আমরা পড়বো, তাহলে মনে রাখবা হচ্ছে লালারসে কী কী থাকে, এটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে লাল আকাশ দিয়ে। উপরে লিখি লাল আকাশ, কি দিয়ে মনে রাখতে পারো তোমরা এটা হচ্ছে মনে রাখতে পারো লাল আকাশ দিয়ে। লালতে হচ্ছে লালা গ্রন্থি, তাহলে লাল আকাশ। আতে হচ্ছে অ্যামাইলেস, আকাশ। কতে হচ্ছে কাইটিনেস, আর শতে হচ্ছে সেলুলেস, শতে কি সেলুলেস। তাইলে লাল আকাশ, তাহলে লালা গ্রন্থিতে হচ্ছে তোমার অ্যামাইলেস থাকে, কাইটিনেস থাকে, সেলুলোজ থাকে, এই 3 ধরনের এনজাইম থাকে। আবার মজার ব্যাপার হচ্ছে এই 3 ধরনের এনজাইমে হচ্ছে তোমার শর্করা পরিপাককারী এনজাইম। দ্যাট মিনস লালা গ্রন্থি থেকে যে লালারস বের হয় এটা শুধুমাত্র কোন জাতীয় খাবার পরিপাক করে, শর্করা জাতীয় খাবার পরিপাক করে, কারণ এরা প্রত্যেকেই শুধুমাত্র শর্করাকে ভেঙে ফেলে। ওকে, এবার আসা হচ্ছে মেসেন্টেরনের ভিতরের প্রাচীর থেকে যে রসগুলা বের হয়, পাচক রসগুলা, সেইখানে হচ্ছে কি কি এনজাইম থাকে। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে মাটিতে, লাটিন দিয়ে মনে রাখতে পারো। কি দিয়ে মনে রাখতে পারো? মাটিতে লাটিন। মাটিতে, মতে হচ্ছে মেসেন্টেরন, বুঝতেই পারতেছো। লাটিমের এলতে হচ্ছে 2টা জিনিস, লাইপেজ আর হচ্ছে ল্যাকটেজ। লাটিমের এলতে 2টা জিনিস, লাইপেজ এবং ল্যাকটেজ। এতে হচ্ছে 2টা জিনিস, সরি একটা জিনিস অ্যামাইলেস, এতে হচ্ছে একটা জিনিস অ্যামাইলেস। টিতে হচ্ছে তোমার 2টা জিনিস, একটা হচ্ছে ট্রিপসিন আর একটা হচ্ছে ট্রিপটেস, লাটিম। আইতে হচ্ছে ইনভার্টেস, আর এমতে হচ্ছে মল্টেস। এমতে কি? মল্টেস। তাহলে মনে রাখতে পারো যে মাটিতে হচ্ছে লাটিম, তাহলে লাইপেজ, ল্যাকটেজ। এতে হচ্ছে অ্যামাইলেস, টিতে হচ্ছে ট্রিপসিন, ট্রিপটেস। আইতে হচ্ছে ইনভার্টেস, এমতে হচ্ছে মল্টেস। তাহলে এনজাইমগুলো হচ্ছে মেসেন্টেরনে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পারবো। তোমরা আশা করি এখন এই প্রশ্নটার উত্তর তোমরা হচ্ছে যারা ভিডিওটা দেখতেছো তারা খুব সুন্দর করে হচ্ছে দিতে পারবা। নিচের কোনটি ঘাসফড়িংয়ের পশ্চাৎ পোস্টিকনালীর হচ্ছে অংশ? এগুলোই মেডিকেলে আসে। আসলে মেডিকেলে এক্স্যাক্টলি খুব বেশি ডিটেলস প্রশ্ন আসে না, আসে কি যে ঘাসফড়িংয়ের পশ্চাৎ পোস্টিকনালীর অংশ কোনটা। তাহলে অ্যান্সার কি হবে? তোমরা ঝটপট হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলবা, যখন ক্লাসটা করবে অ্যান্সার দিয়ে ফেলবা। ওকে, এখন আসা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, ঘাসফড়িংয়ের এই যে রক্ত সংবহন তন্ত্র, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে তোমার মেইনলি 3টা অংশ নিয়ে গঠিত। কয়টা অংশ নিয়ে গঠিত? 3টা অংশ নিয়ে গঠিত। এটা কেমনে মনে রাখবা? এটা মনে রাখতে পারো হচ্ছে HHH দিয়ে, HHH। তাহলে ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র 3টা অংশ দিয়ে গঠিত, HHH দিয়ে মনে রাখবা। প্রথম এইচতে হচ্ছে হিমোসিল, তারপরের এইচতে হচ্ছে হিমোলিম্ফ, আর তারপরের এইচতে হচ্ছে হৃদযন্ত্র বা হার্ট মনে রাখতে পারো। তাহলে HHH দিয়ে মনে রাখবা, হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্র বা হার্ট, এরকম। আচ্ছা, এখন হিমোসিলের আরেকটা নাম হচ্ছে, এটাকে মিক্সোসিলও বলা হয়। কেন বলা হয় আমরা পড়বো। হিমোলিম্ফ হচ্ছে তোমার রক্তের আরেকটা নাম, আর হৃদযন্ত্রকে হচ্ছে তোমার পৃষ্ঠীয় বাহিকাও বলা হয়। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের আরেকটা নাম হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। কেন বলা হয় আমরা পড়বো ডিটেলসে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। এই স্লাইডটা হচ্ছে মেইনলি অবজেক্টিভে তোমাদের অনেক হেল্প করবে এই নোটটা থেকে। তাহলে হৃদস্পন্দন হার, ঘাসফড়িংয়ের হৃদস্পন্দন হার, এটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রতি মিনিটে হচ্ছে 100 থেকে 110 বার হচ্ছে হৃদস্পন্দন হয়, আর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহিত হইতে 30 থেকে হচ্ছে 60 মিনিট সময় লাগে। আর সমগ্র দেহে হচ্ছে একবার রক্ত ফ্লো হইতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। আচ্ছা, এখন আসা হচ্ছে হিমোসিলে তোমার সাইনাস থাকে 3টা। আচ্ছা, সাইনাস জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটু একটা বলে দিই। আসলে রক্ত সংবহন তন্ত্রই পুরো প্রক্রিয়াটা হচ্ছে আসলে 2 ধরনের। একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। দ্যাট মিনস পৃথিবীতে যত প্রাণী আছে এদের রক্ত সংবহন তন্ত্র মেইনলি 2 ভাগে বিভক্ত। কিছু কিছু প্রাণীর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত প্রকৃতির, আর কিছু কিছু প্রাণীর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। তাহলে এই জিনিসটা আমরা একটু আগে দেখি, তারপর আমরা আবার এখানে আসতেছি। ওকে, এই যে দেখো, একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। আচ্ছা, আমি একটু বুঝাই দিই। মুক্ত সংবহন হচ্ছে যেই সংবহন প্রক্রিয়াতে রক্ত সবসময়
তোমার হৃৎপিণ্ড অথবা হচ্ছে রক্তনালীর মধ্যে সবসময় না থেকে সেটা কোনো একটা উন্মুক্ত গহ্বরে, উন্মুক্ত কোনো একটা দেহ গহ্বরে হচ্ছে উন্মুক্ত হয়। যেমন এই প্রক্রিয়াটায় খেয়াল করো যে রক্তগুলা ফার্স্টে হার্টের মধ্যে আছে বা হৃৎপিণ্ডের মধ্যে আছে, সেখান থেকে সেটা রক্তনালীর মাধ্যমে দেখো একটা সময় কিন্তু সেটা উন্মুক্ত একটা দেহ গহ্বরে হচ্ছে উন্মুক্ত হচ্ছে, বা একটা ফাঁকা দেহ গহ্বরে হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে সেই ফাঁকা দেহ গহ্বরে যে রক্তগুলো ওপেন হয়ে যাচ্ছে, সেই ওপেন হওয়া রক্তগুলো হচ্ছে আবার সেখান থেকে হচ্ছে মানে হার্টে প্রবেশ করতেছে, আবার সেখান থেকে সেটা রক্তনালীর মাধ্যমে আবার সেটা একটা ফাঁকা জায়গায় ওপেন হয়ে যাচ্ছে, বা একটা ফাঁকা দেহ গহ্বরে ওপেন হয়ে যাচ্ছে, আবার সেখান থেকে হচ্ছে রক্তগুলো আবার হার্টে প্রবেশ করতেছে। তাহলে এই প্রক্রিয়াতে, রক্ত সংবহন প্রক্রিয়াতে দেখো রক্তগুলো সবসময় তোমার কিন্তু বদ্ধ বা ক্লোজড অবস্থায় থাকতেছে না, সেটা হচ্ছে একটা দেহ গহ্বরে কিন্তু উন্মুক্ত হচ্ছে বা ওপেন হচ্ছে, তারপরে আবার সেখান থেকে হার্টে যাচ্ছে। এই কারণে এই রক্ত সংবহন প্রক্রিয়াকে বলা হয় মুক্ত রক্ত সংবহন, যেটা হচ্ছে ঘাসফড়িংয়ে দেখা যায় বা ঘাসফড়িং সহ আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায়। আর এই চার্টটা একটু খেয়াল করো, এখানে দেখো রক্তটা হচ্ছে সবসময় হয় হার্টের মধ্যে আছে, নয়তো সেটা রক্তনালীর মধ্যে আছে। দেখো হার্ট অথবা রক্তনালী বা কৈশিক জালিকার মধ্যে আছে, কিন্তু কখনোই সেটা কোনো দেহ গহ্বরে হচ্ছে ওপেন হয় নাই বা উন্মুক্ত হয় নাই। এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন, মানে রক্তটা সবসময় বদ্ধ আছে, হয় এটা হার্টের ভিতরে আছে অথবা সেটা রক্তনালীর ভিতরে আছে, কখনো বাইরে বেরোতে পারতেছে না, মানে কোনো দেহ গহ্বরে ওপেন হয়ে যেতে পারতেছে না। এই জন্য এটাকে তোমার বলা হয় বদ্ধ সংবহন, যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু এখন দেখি। এই যে তাহলে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র, দাঁড়াও একটু দাঁড়াও, তাহলে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র তাহলে হচ্ছে অনুন্নত এবং উন্মুক্ত বা ল্যাকুনার প্রকৃতির। আচ্ছা, এর আগে আমি একটু বলে দিই, দাঁড়াও এটার পরের নোটটাতে মনে হয় আমি তোমাদেরকে, দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা এখানে এক্সাম্পল লেখা নাই, আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো তাহলে লিখে দিচ্ছি। তাহলে এই যে এই এক্সাম্পল যে দিলাম মুক্ত সংবহন, বদ্ধ সংবহন, এখানে তাহলে মুক্ত সংবহনের এক্সাম্পলগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবা, মাতে হচ্ছে মুক্ত সংবহন পাওয়া যায়, তাহলে মনে থাকবে মা ম দিয়ে শুরু, মা ম দিয়ে শুরু, মুক্ত ম দিয়ে শুরু, তাহলে মাতে হচ্ছে মুক্ত সংবহন পাওয়া যায়। আচ্ছা, মার মধ্যে আবার কি বুঝাচ্ছি? মার মধ্যে আমি বুঝাচ্ছি হচ্ছে মার মতে হচ্ছে মলাস্কা, মার মতে হচ্ছে মলাস্কা, আর এতে হচ্ছে আর্থ্রোপোডা, এতে হচ্ছে আর্থ্রোপোডা, তাহলে মাতে হচ্ছে মুক্ত আর্থ্রোপোডা। মাতে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, অর্থাৎ মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আর বদ্ধ সংবহন হচ্ছে দেখা যায় হচ্ছে এসিতে, এতে হচ্ছে অ্যানিলিডা, এতে হচ্ছে অ্যানিলিডা, আর সিতে হচ্ছে কর্ডাটা, এতে হচ্ছে অ্যানিলিডা আর সিতে হচ্ছে কর্ডাটা। তাহলে এই এসির মধ্যে হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংবহন দেখা যায়। ঠিক আছে, এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো হচ্ছে ঘাসফড়িংয়ের মনে করো তোমার যে ওই যে রক্ত সংবহন তন্ত্র। আর তোমরা তো বুঝতেই পারতেছো যে মানুষের যেহেতু বদ্ধ সংবহন দেখা যায়, তাহলে বলো তো বদ্ধ রক্ত সংবহনটা কি? উন্নত, কারণ মানুষে যাই থাকবে সেটাই হচ্ছে উন্নত, কারণ মানুষ সবচেয়ে উন্নত প্রাণী। এই কারণে তাহলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে উন্নত প্রকৃতির। তাহলে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র মুক্ত, তার মানে এটা হচ্ছে অনুন্নত প্রকৃতির। এবং এই যে উন্মুক্ত বা ল্যাকুনার প্রকৃতির। আচ্ছা, ল্যাকুনা কেন? ল্যাকুনা বলতে ফাঁকা জায়গা বোঝাচ্ছে, যে ঘাসফড়িংয়ের রক্তগুলো হচ্ছে একটা ওপেন জায়গা বা একটা ওপেন সাইনাসে বা একটা ওপেন ল্যাকুনাতে উন্মুক্ত হয়। এই কারণে এই রক্ত সংবহন তন্ত্রের আরেকটা নাম হচ্ছে ল্যাকুনার প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলা হয়, মুক্ত। আচ্ছা, এবং ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র তো আগেই বলছে অনুন্নত, এই কারণে এদের রক্তনালীগুলো কখনোই হচ্ছে তোমার শিরা বা কৈশিক জালিকা গঠন করে না। দেখছো, তাহলে অনুন্নত বলে এদের রক্তনালীগুলো শিরা বা কৈশিক জালিকা গঠন করতেছে না। ওকে, এই যে তাহলে এই যে দেখছো রক্ত হচ্ছে এদের দেহের ফাঁকা বা উন্মুক্ত স্থানে মুক্ত হয় বলে এদের রক্ত সংবহন তন্ত্রকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বা ল্যাকুনার বলা হয়। ওকে, তাহলে আমরা এখন পারবো। এখন আসো হচ্ছে আমি একটু দেখাই তোমাদের ঘাসফড়িংয়ের। তাহলে ওই যে বলছিলাম যে ট্রিপল এইচ দিয়ে তোমরা মনে রাখতে পারবা ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের তাহলে তিনটা পার্ট, একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে হিমোলিম্ফ, আর একটা হচ্ছে তোমার পৃষ্ঠীয় বাহিকা বা হৃদযন্ত্র বলা হয় এইচ। ঠিক আছে, হৃদযন্ত্র। তাহলে এই তিনটা হচ্ছে পার্ট। তো এখন আসা হচ্ছে ঘাসফড়িংয়ের যে হিমোসিল, তাহলে হিমোসিল জিনিসটা কি আগে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমি সাইনাসে আসতেছি। ওকে, দেখো এটা আমি একটু পরে আসতেছি, এখানে আগে আসা হচ্ছে ঘাসফড়িংয়ের হিমোসিলটা কি। দেখো হিমোসিল হচ্ছে তোমার দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। দেখো
হিমোসিল কথাটার মানে হচ্ছে এটা দুইটা শব্দ, একটা হচ্ছে হিম, হিম মানে হচ্ছে রক্ত। মনে রাখবা মেডিকেল সায়েন্সে হিম মানে হচ্ছে রক্ত, হিম মিন্স রক্ত। যেমন মেডিকেল সায়েন্সে হচ্ছে তোমরা যে ডাক্তারের কাছে যাও, ধরো কাউকে রক্ত দিতে হবে, হাসপাতালে যাচ্ছ, তাহলে দেখবা যে ব্লাড ব্যাংকে যে ডাক্তাররা কাজ করে তাদেরকে কি বলা হয় জানো? হেমাটোলজিস্ট বলা হয়। যদি কখনো এটা তোমরা খেয়াল না করো, আজকে যদি কখনো রক্ত দিতে যাও হাসপাতালে একটু খেয়াল করো যে যেই ডাক্তাররা হচ্ছে ব্লাড ব্যাংকে বসে থাকে সেই ডাক্তারদেরকে বলা হয় হেমাটোলজিস্ট। ওই যে হিম, হিম মানে হচ্ছে রক্ত। তাহলে মেডিকেল সায়েন্সে হচ্ছে হিম মানে হচ্ছে রক্ত। আর সিলম, সিল কথাটা আসছে সিলম থেকে, সিল কথাটা আসছে সিলম থেকে। সিলম মানে হচ্ছে দেহগহ্বর বা ক্যাভিটি। তাহলে তোমরা চিন্তা করো হিমোসিল তার মানে হিমযুক্ত সিল বা সিলম, তার মানে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ওদের যে সিলমটা, সেই সিলমটা আসলে রক্ত দ্বারা পূর্ণ থাকে, এই জন্য সেই সিলমকে বলা হয় হিমোসিল। হিম মানে রক্ত, সিল মানে সিলম, এই কারণে ওদের সিলম বা দেহগহ্বরটা রক্ত দ্বারা পূর্ণ থাকে বলে এটাকে আমরা হিমোসিল বলতেছি। ঠিক আছে, চমৎকার একটা বেসিক। তো ঘাসফড়িংয়ের যে দেহগহ্বর বা যেটাকে হচ্ছে হিমোসিল বলতেছি রক্ত দ্বারা পূর্ণ, সেখানে হচ্ছে মেসোডার্মাল পেরিটোনিয়াম নামে কিছু থাকে না, তার বদলে পুরো জিনিসটা হচ্ছে রক্ত দ্বারা পূর্ণ থাকে। ওকে, এই জন্য এটাকে হিমোসিল বলা হচ্ছে, এই যে রক্তপূর্ণ এবং এটা হচ্ছে সংবহনতন্ত্রের অংশ হিসেবে কাজ করতেছে হিমোসিলটা। আচ্ছা, তাহলে এই যে দেখো এই যে এদের যে দেহ গহ্বরটা, ধরো এই যে মোটামুটি যে এই গহ্বরটা পুরাটাই মনে করো হিমোসিল। ঠিক আছে, মোটামুটি পুরাটাই হচ্ছে তোমার হিমোসিল। তাহলে হিমোসিল হচ্ছে রক্ত দ্বারা পূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। ওকে, তাহলে এখন আসা হচ্ছে এদের যে হিমোসিল, আমি একটু দেখাচ্ছি এই জিনিসটা। তাহলে হিমোসিল জিনিসটা কি? তাহলে ওদের হিমোসিলটা হচ্ছে ওই যে ভ্রূণীয় অবস্থায় সিলম, ভ্রূণীয় অবস্থায় সিলম এবং হচ্ছে তোমার ব্লাস্টোসিল। আচ্ছা, ব্লাস্টোসিলকে আমি বলতেছি পরিবর্তিত হয়ে পতঙ্গে হচ্ছে হিমোসিল তৈরি করে। আচ্ছা, আমি বলতেছি ঘাসফড়িংয়ের এই যে এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবা। আমরা আবার তোমাদেরকে এই ছবিটা দেখাই, এটা অনেক জায়গাতে আমি পড়াইছি, আবার একটু বলি। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে এককোষী জাইগোট। তাহলে এককোষী জাইগোট হচ্ছে তোমার বারবার মাইটোসিস প্রক্রিয়াতে বিভক্ত হয়ে তোমার হচ্ছে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এখন একটা স্টেজে যে এই যে অসংখ্য যে বহুকোষী ভ্রূণে যে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহলে এই যে একটা স্টেজে যে অসংখ্য তোমার বহুকোষী যে ভ্রূণে পরিণত হয়েছে, সেই বহুকোষী ভ্রূণের হচ্ছে তোমার দুইটা স্টেজ থাকে। একটা স্টেজে হচ্ছে বহুকোষগুলা, মানে ভ্রূণের যে অসংখ্য কোষ আছে সেই কোষগুলো হচ্ছে নিরেট একটা স্ট্রাকচার তৈরি করে। তাহলে একটা স্টেজে যে সেই অসংখ্য যে বহুকোষ আছে সেই বহুকোষগুলো হচ্ছে এরকম একটা নিরেট স্ট্রাকচার তৈরি করে। এই নিরেট স্ট্রাকচারকে তোমার বলা হয় মরুলা। এই নিরেট স্ট্রাকচারকে তোমার বলা হয় হচ্ছে মরুলা। পরবর্তীতে এই কোষগুলা পরবর্তীতে হচ্ছে তোমার একটু বিন্যস্ত হয়ে মাঝখানে একটা ফাঁপা জায়গা তৈরি করে, এই স্টেজটাকে তোমার বলা হয় ব্লাস্টুলা। তাহলে বহুকোষী ভ্রূণের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কোষগুলো একটা নিরেট স্ট্রাকচার, মানে মাঝখানে কোনো ফাঁপা নাই, এরকম একটা নিরেট স্ট্রাকচার তৈরি করে। দেখো, ফিল করো, এটা হচ্ছে মরুলা দশা। তো মরুলা দশার পরবর্তীতে এই কোষগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হয়ে মাঝখানে একটা ফাঁকা গর্ত তৈরি করে। তখন এই স্টেজটার নাম হচ্ছে বা এই দশার নাম হচ্ছে ব্লাস্টুলা দশা। আর ব্লাস্টুলা দশায় এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা থাকে, ব্লাস্টুলা দশায় এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় ব্লাস্টোসিল। সেই ফাঁকা জায়গাটাকে কি বলা হচ্ছে? ব্লাস্টোসিল বলা হচ্ছে। তাহলে এবার কি বাকিটা বুঝতে পারছো যে ভ্রূণীয় অবস্থায় হচ্ছে তোমার সিলম এবং এই যে ফাঁকা যে জায়গাটা ব্লাস্টোসিল, এটা হচ্ছে তোমার একীভূত হয়ে হচ্ছে তোমার হিমোসিলে কনভার্ট হয়েছে। তাহলে এটা একীভূত হয়ে এই যে ভ্রূণীয় অবস্থায় সিলম এবং এই যে ফাঁকা যে জায়গাটা ব্লাস্টোসিল, ব্লাস্টুলা দশার যে ফাঁকা জায়গা, এই দুইটা একীভূত হয়ে তোমার হচ্ছে হিমোসিল গঠন করছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে হিমোসিলটা গঠিত হয়েছে। আচ্ছা, এখন আসা হচ্ছে এই যে হিমোসিলটা, এই যে ধরো হচ্ছে তোমার এই যে হিমোসিল, ধরো এই যে এই অংশ, এই পুরা গহ্বরটা, এই পুরা দেহ গহ্বরটাই হচ্ছে হিমোসিল। হ্যাঁ, তাহলে এখন এই হিমোসিলটার মধ্যে দুই ধরনের পর্দা আছে। দুই ধরনের পর্দা দ্বারা এই হিমোসিলটা হচ্ছে তোমার তিন অংশে বিভক্ত। দেখো এই যে এই লাল লালগুলা, এই যে এটা একটা পর্দা, এটা হচ্ছে আরেকটা পর্দা। তাহলে দুই ধরনের অনুদৈর্ঘ্য পর্দা দিয়ে, অনুদৈর্ঘ্য কেন? কারণ এগুলো হচ্ছে দেহের দৈর্ঘ্য বরাবর চলে গেছে। তাহলে হিমোসিল হচ্ছে তোমার দুইটা অনুদৈর্ঘ্য পর্দা দিয়ে টোটাল হচ্ছে তোমার তিনটা প্রকোষ্ঠে বিভক্ত। প্রত্যেকটা প্রকোষ্ঠকে তোমার বলা হচ্ছে সাইনাস। তাহলে দুইটা অনুদৈর্ঘ্য পর্দা দিয়ে সেটা হচ্ছে তিনটা সাইনাসে বিভক্ত। তাহলে এটা একটা সাইনাস, মাঝখানে একটা সাইনাস, নিচে হচ্ছে আরেকটা সাইনাস। এখন আমি তোমাদেরকে একটা বেসিক ক্লিয়ার করি। কোনো একটা প্রাণীর সবসময় মনে রাখবা যে নিচের দিকটা হচ্ছে অঙ্কীয় দিক।
নিচের দিকটা হচ্ছে অঙ্কীয় দিক আর তার উপরের দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। তাহলে নিচের দিকটা অঙ্কীয় আর উপরের দিকটা হচ্ছে পৃষ্ঠীয়। তাহলে এই যে এখানে যে পর্দাটা গেছে এটা উপরের দিকে গেছে না, তাহলে উপরের দিকটা কি পিঠ, তাহলে পিঠের দিক দিয়ে এই যে যেই পর্দাটা হচ্ছে তোমার চলে গেছে সেই পর্দাটাকে তোমার বলা হয় হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। তাহলে এটাকে বলা হয় কি পৃষ্ঠীয় পর্দা। তাহলে এই পর্দাটার নাম হচ্ছে যে পৃষ্ঠীয় পর্দা। আর নিচে দিয়ে যেই পর্দাটা চলে গেছে দেহের দৈর্ঘ্য বরাবর সেই পর্দাটাকে তোমার বলা হয় হচ্ছে অঙ্কীয় পর্দা। সেই পর্দাটাকে তোমার কি বলা হয় অঙ্কীয় পর্দা। তাহলে এটা নিচ দিয়ে চলে গেছে এটাকে তোমার বলা হচ্ছে অঙ্কীয় পর্দা। নিচের দিকটা অঙ্কীয় দিক, উপরের দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। ওকে, তাহলে এই দুই পর্দার কারণে হচ্ছে তিনটা অংশে বিভক্ত হয়েছে বা তিনটা সাইনাসে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সাইনাস। এখন এই সাইনাসগুলোর আবার নাম আছে। আমি তোমাদেরকে সবসময় বলছিলাম যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পিঠের দিকে কি থাকে, হৃৎপিণ্ড থাকে, বলছিলাম না সবসময়। অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে তোমার পিঠের দিকে হৃৎপিণ্ড থাকে। তোমরা একটু সিম্পল চিন্তা করো, মানুষের ক্ষেত্রে অঙ্কীয় দেশ কোনটা? তোমরা এখন বলতে পারো যে ভাইয়া মানুষের অঙ্কীয় দেশ কেমনে বুঝবো? তুমি যখন কুমিরের মতো চিত হয়ে শুবা, ধরো কুমিরের মতো তুমি যদি চিত হয়ে শও, তোমার পেট কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। তাহলে পেটের দিকটা হচ্ছে মানুষের জন্য অঙ্কীয় দিক। আর কুমিরের মতো চিত হয়ে শুইলে তোমার পিঠটা হচ্ছে উপরের দিকে থাকে, সেটা হচ্ছে তোমার পৃষ্ঠীয় দিক। আচ্ছা, তো তাহলে মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা সামনের দিকে থাকে, দ্যাট মিন্স আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা হচ্ছে অঙ্কীয় দেশে অবস্থান করে। তাহলে মানুষের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। মানুষ মেরুদণ্ডী প্রাণী। তাহলে মনে রাখবা অমেরুদণ্ডী প্রাণীতে হচ্ছে ঠিক জিনিসটা উল্টা। তাহলে অমেরুদণ্ডী প্রাণীতে হচ্ছে হৃৎপিণ্ড পিছন দিকে থাকে, মানে পিঠের দিকে থাকে। তাহলে ঘাসফড়িং অমেরুদণ্ডী প্রাণী, তাহলে ওদের ক্ষেত্রে হৃদযন্ত্রটা হচ্ছে পৃষ্ঠীয় দিকে অবস্থান করবে। তাহলে হৃদযন্ত্রকে ইংলিশে কি বলা হয়? হৃৎপিণ্ডকে কার্ডিয়াক বলা হয় মেডিকেল সায়েন্সে। তাহলে কার্ডিয়াক যেখানে অবস্থান করে বলতো সেই সাইনাসটার নাম কি হইতে পারে? পেরিকার্ডিয়াল সাইনাস। এই জন্য পিঠের দিকে যে সাইনাসটা এটার নাম দিছে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। এই যে 1 নম্বরটা যেটা, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কেন? কারণ এখানে কার্ডিয়াক বা হৃদযন্ত্র অবস্থান করে। তাহলে এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। এবার আসো মাঝখানের যেটা, সেটাকে তোমার বলা হয় হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। আচ্ছা, মাঝখানেরটাকে হচ্ছে তোমার কেন পেরিভিসেরাল সাইনাস বলা হয় আমি বলতেছি। ভিসেরা মানে হচ্ছে নরম অঙ্গ, মেডিকেলে ভিসেরা মানে হচ্ছে নরম অঙ্গ। তাহলে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ভিসেরা, তাহলে ভিসেরা মানে হচ্ছে নরম অঙ্গ। তাহলে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে নরম অঙ্গ কোনগুলা? এর পৌষ্টিক নারী ভুঁড়িগুলা, নারী ভুঁড়িগুলাই তো হচ্ছে নরম অঙ্গ। তাহলে ভিসেরা বলতে এই ক্ষেত্রে হচ্ছে নরম অঙ্গ তথা পৌষ্টিক নালী বা পৌষ্টিক গ্রন্থিকে বোঝাচ্ছে। তাইলে এই মধ্য যে সাইনাসটা আছে এখানে হচ্ছে ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি অবস্থান করে, অর্থাৎ ভিসেরা অবস্থান করে দেখে এই সাইনাসটার নাম হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। তাহলে এই সাইনাসটার নাম কি? পেরিভিসেরাল সাইনাস, কারণ ভিসেরা মানে হচ্ছে নরম অঙ্গ, এক্ষেত্রে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থিকে বোঝাচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। এবার আসো একবারে নিচের দিকের যে প্রকোষ্ঠটা, ঠিক আছে, সেখানে হচ্ছে ঘাসফড়িংয়ে স্নায়ুরজ্জু অবস্থান করে। কি অবস্থান করে? স্নায়ুরজ্জু অবস্থান করে। তো স্নায়ুরজ্জু, স্নায়ু কথাটার সাথে কোন নামটা জড়িত? নিউরন জড়িত। স্নায়ু রিলেটেড যে কোনো কিছুর সাথে হচ্ছে নিউরন জড়িত, এই কারণে এই সাইনাসটার নাম দেওয়া হয়েছে পেরিনিউরাল সাইনাস, কারণ এখানে স্নায়ুরজ্জু অবস্থান করে। তো স্নায়ু মানে বুঝতেই পারতেছো নিউরন থেকে নাম আসছে, এই জন্য এই সাইনাসটার নাম হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। এখন কোনটাতে কি অবস্থান করে ভাই? নাম শুনে তো বুঝতেছো পেরিকার্ডিয়াল। তাহলে এখানে কার্ডিয়াক কথাটা আছে না, কার্ডিয়াক কথাটা আছে না, দ্যাট মিন্স তার মানে পেরিকার্ডিয়াল সাইনাসে কি অবস্থান করে? হৃদযন্ত্র অবস্থান করে বা পৃষ্ঠীয় বাহিকা অবস্থান করে। ব্যাস। পেরিভিসেরাল সাইনাস, ভিসেরা মানে নরম অঙ্গ, নরম অঙ্গ মানে হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, তার মানে পেরিভিসেরাল সাইনাসে হচ্ছে পৌষ্টিক অঙ্গগুলা হচ্ছে অবস্থান করে। ব্যাস, কঠিন লাগতেছে? আর পেরিনিউরাল সাইনাস, নিউরন মানে হচ্ছে স্নায়ু, তার মানে স্নায়ু রিলেটেড কিছু একটা অবস্থান করে। তাহলে পেরিনিউরাল সাইনাসে হচ্ছে তোমার স্নায়ুরজ্জু অবস্থান করে। তাহলে এই তিনটা অবজেক্টিভ পরীক্ষায় অনেক বেশি আসে, অ্যাডমিশনে অনেক বেশি আসে। তোমরা কি আর পারবা? সরি, বলা উচিত ছিল তোমরা কি আর ভুলে বলে ফেলছে আর পারবা? আচ্ছা, তাহলে অবশ্যই পারবা। তাহলে পেরিনিউরাল সাইনাসে হচ্ছে স্নায়ুরজ্জু অবস্থান করে। একবারই যে বুঝে পড়লে মুখস্থ করা লাগে না, সহজ। আচ্ছা, এগুলো পড়ায় ফেলছি। আসো আমরা এখন এর পরে চলে আসি। আচ্ছা, তাহলে এই যে পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝখানেটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস আর নিচের দিকে হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তাহলে বুঝতেই পারতেছো পেরিকার্ডিয়াল সাইনাস পৃষ্ঠ দিকে অবস্থান করে, এখানে হচ্ছে হৃৎপিণ্ড। আসলে হৃৎপিণ্ড বলা ঠিক না, ঘাসফড়িংয়েরটাকে আমরা হৃৎপিণ্ড না বলে এটাকে আমরা হচ্ছে হৃদযন্ত্র বলবো। কেন বলবো আমি বলতেছি একটু পরে। আসলে এটা একটু ঠিক করে নাও, এটা হচ্ছে হৃদযন্ত্র হওয়া উচিত।
একটু ভুল আসছে প্রিন্টিং করতে, যে হৃদযন্ত্র অবস্থান করে। পেরিভিসেরাল সাইনাস বুঝতেই পারতেছো, তাহলে পৌষ্টিকতন্ত্র অবস্থান করবে, এটাই মেইন। সাথে তুমি মনে রাখতে পারো রেচনতন্ত্র এবং জননতন্ত্র, এগুলো নরম অঙ্গ, এগুলো অবস্থান করতে পারে, বাট মেইনলি পৌষ্টিকতন্ত্র হচ্ছে অবস্থান করবে। আর পেরিভিসেরাল সাইনাস তো বুঝতেছোই, সেই দুইটা পর্দার মাঝখানে, পৃষ্ঠীয় পর্দা আর হচ্ছে অঙ্কীয় পর্দা, এই দুইটা পর্দার মাঝখানের সাইনাসটা হচ্ছে তোমার পেরিভিসেরাল সাইনাস। আর সাইনাস মানে কিন্তু প্রকোষ্ঠ, একটু বলে রাখছি আমি, সাইনাস মানে হচ্ছে প্রকোষ্ঠ, ঠিক আছে? সাইনাস মিন্স প্রকোষ্ঠ। ওকে, এবার আসো পেরিনিউরাল সাইনাস। তো আগেই বলছি নিউরন, তাহলে নিউরাল থেকে আসে, তাহলে এখানে হচ্ছে স্নায়ুরজ্জু অবস্থান করতেছে, ব্যাস। তাহলে কি আর কঠিন লাগবে? একবারে সহজ। এবার আসো হচ্ছে ঘাসফড়িংয়ের যে হিমোলিম্ফ, হ্যাঁ হিমোলিম্ফ। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্তকে হচ্ছে আমরা হিমোলিম্ফ কেন বলি? কারণ ঘাসফড়িংয়ের যে রক্তটা সেটা ওই যে হিমোসিল, হিমোসিল নামক দেহগহ্বরে লসিকার সাথে হচ্ছে মিশ্রিত অবস্থায় থাকে, এই জন্য এটাকে হচ্ছে হিমোলিম্ফ বলা হয়। তাইলে ঘাসফড়িংয়ের যে রক্ত সেটা হচ্ছে তোমার হিমোসিল নামক দেহগহ্বরে লসিকার সাথে হচ্ছে মিশ্রিত অবস্থায় থাকে বলে এটাকে হচ্ছে আমরা কি বলতেছি? হিমোলিম্ফ বলতেছি। হিম মানে হচ্ছে রক্ত, আর লসিকা ইংলিশ হচ্ছে লিম্ফ। লিম্ফ মানে কিন্তু লসিকা, আমরা সবাই জানি। তাহলে রক্তগুলা লিম্ফের সাথে মিশ্রিত অবস্থায় আছে বলে এটাকে হচ্ছে হিমোলিম্ফ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ঘাসফড়িংয়ের এই যে হিমোলিম্ফ বা রক্ত যেটা, সোজা কথায় সেটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে হিমোসাইট। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে হিমোসাইট নামক রক্তকণিকার সমন্বয়ে হচ্ছে ঘাসফড়িংয়ের হিমোলিম্ফ গঠিত। আচ্ছা, এখন আসা হচ্ছে ঘাসফড়িংয়ের যে রক্তরস, সেই রক্তরসে হচ্ছে তোমার 70% হচ্ছে পানি, বিভিন্ন ধরনের হচ্ছে খনিজ লবণ, খাদ্যসার এবং বর্জ্য পদার্থ থাকে। এর মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঘাসফড়িংয়ের যে রক্তরস সেখানে হচ্ছে নাইট্রোজেন জাতীয় আমিষ পদার্থের পরিমাণটা হচ্ছে নর্মালি কম থাকে। তাহলে ঘাসফড়িংয়ের যে রক্তরস, আমি একটু বলতেছি, ঘাসফড়িংয়ের রক্তরসে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ একটু কম থাকে, নাইট্রোজেন ঘটিত পদার্থ হচ্ছে কম থাকে, ঠিক আছে? এটা পরিমাণে কম থাকে। আর ঘাসফড়িংয়ের রক্তরসে হচ্ছে তোমার প্রধান যে শর্করা, সেই প্রধান শর্করাটা হচ্ছে ট্রিহালোজ হিসেবে অবস্থান করে, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ঘাসফড়িংয়ের রক্তরসে যে শর্করা সেটা কি হিসেবে অবস্থান করে? ট্রিহালোজ। ট্রিহালোজ, ট্রিহালোজ জিনিসটাকে আমি তোমাদেরকে একটু বেসিক ক্লিয়ার করে দেই। আমরা গ্লুকোজ পড়ছি না, গ্লুকোজ, তাহলে দুইটা গ্লুকোজ পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে একটা স্পেশাল যৌগ তৈরি করে, এই যৌগটার নাম হচ্ছে ট্রিহালোজ। আর তোমরা তো নাম শুনেই বুঝতেছো যে গ্লুকোজ মানেই হচ্ছে তোমার শর্করা। তাহলে ঘাসফড়িংয়ের রক্তরসে হচ্ছে শর্করাগুলো হচ্ছে ট্রিহালোজ নামক একটা যৌগ হিসেবে অবস্থান করে, যেটা হলো তোমার দুইটা গ্লুকোজের সমন্বয়ে হচ্ছে গঠিত। বন্ধনের মাধ্যমে গ্লুকোজগুলো যুক্ত হয়ে, দুইটা গ্লুকোজ যুক্ত হয়ে ট্রিহালোজ তৈরি করে, ঠিক আছে? ওকে। আর ঘাসফড়িংয়ের রক্তরসে হচ্ছে তোমার লিপিড জাতীয় পদার্থগুলোও থাকে, সেগুলোর মধ্যে মেইনলি হচ্ছে ডাইগ্লিসারাইড থাকে। এই দুইটা অবজেক্টিভ একটু বেশি আসে। তাহলে ঘাসফড়িংয়ের রক্তরসে হচ্ছে তোমার লিপিড জাতীয় পদার্থগুলো অর্থাৎ ডাইগ্লিসারাইড, লিপিড জাতীয় পদার্থ অর্থাৎ ডাইগ্লিসারাইডগুলো হচ্ছে তোমার বেশি বেশি হচ্ছে তোমার অবস্থান করে, ঠিক আছে? দুটো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, আমরা পারবো। এখন আসা হচ্ছে হিমোসাইট। তাহলে রক্তরস গেল, এবার আসা হচ্ছে হিমোসাইট। তাহলে হিমোসাইট হচ্ছে ঘাসফড়িংয়ের যে হিমোসাইটটা সেটা হচ্ছে অনেকটা শ্বেতকণিকার মতো কাজ করে। তাহলে রক্তরসে হিমোসাইট নামক বর্ণহীন হচ্ছে তোমার শ্বেতকণিকা হচ্ছে তোমার অবস্থান করে। আর প্রতি ঘন মিলিমিটার রক্তে এই হিমোসাইটের সংখ্যা হচ্ছে 15 থেকে 60,000। প্রতি ঘন মিলিমিটার রক্তে হিমোসাইটের সংখ্যা হচ্ছে তোমার 15 থেকে হচ্ছে 60,000। এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা যেহেতু, তার মানে এটা হচ্ছে প্রতিরক্ষায় সাহায্য করে। এটা মানবদেহের শ্বেত রক্তকণিকার মতো কাজ করে, ঘাসফড়িংকে হচ্ছে জীবাণুর হাত থেকে রক্ষা করে হিমোসাইট, ঠিক আছে? ওকে, এখন আসা হচ্ছে ঘাসফড়িংয়ের। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা কি খেয়াল করছো? তার মানে ঘাসফড়িংয়ের রক্তে কিন্তু হিমোগ্লোবিন বলে কিন্তু কোনো স্ট্রাকচার আমরা দেখতে পেলাম না। দেখো, হিমোসাইট আছে যেটা হচ্ছে বর্ণহীন শ্বেত রক্তকণিকার মতো কাজ করে, আর রক্তরস আছে, কিন্তু হিমোগ্লোবিন বলে কিন্তু কিছু পাইলাম না। তাহলে যেহেতু ঘাসফড়িংয়ের রক্তে হচ্ছে কোনো হিমোগ্লোবিন নাই, তার মানে ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে ভূমিকা পালন করে না। খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ। এই কারণে হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে ভূমিকা পালন করে না, শ্বসনে ভূমিকা পালন করে না। ক্রস দিয়ে দিলাম। কেন? কারণ এই যে হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন হচ্ছে তোমার অক্সিজেন পরিবহন করতেছে, আবার হিমোগ্লোবিন কিন্তু কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে, এর মাধ্যমে হচ্ছে হিমোগ্লোবিন শ্বসনে সাহায্য করে। কিন্তু ঘাসফড়িংয়ের রক্তে এরকম কোনো হিমোগ্লোবিন নাই, ফলে এদের রক্তগুলো হচ্ছে শ্বসনে তেমন কোনো ভূমিকাও রাখে না। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট।
একটা জিনিস। আচ্ছা, এখন আসো তাহলে ঘাসফড়িংয়ের রক্তের হচ্ছে কাজগুলা। তাহলে রক্তের কাজ তো অনেকটা, বাকিটা সব মানুষের মতোই অনেকটা খাদ্যসার, রেচন পদার্থ, হরমোন এবং খনিজ লবণ হচ্ছে পরিবহন করবে। তারপরে হিমোসাইটগুলো যে শ্বেত রক্তকণিকার মতো কাজ করে, দ্যাট মিনস এটা হচ্ছে জীবাণু ধ্বংস করবে, আবার এটা হচ্ছে অনুচক্রিকার মতো রক্ততঞ্চনও সাহায্য করবে, ঠিক আছে। আবার হচ্ছে এই রক্ত হচ্ছে তোমার ডানার সঞ্চালন এবং খোলস মোচনেও সাহায্য করে। ঘাসফড়িংয়ে কিন্তু তোমার খোলস পাল্টায় ঘাসফড়িং, বুঝছো, বারবার হচ্ছে খোলস পাল্টায়, এটা আমরা দেখবো লাস্টের দিকে। তাহলে খোলস মোচনেও হচ্ছে সাহায্য করে। ওকে, তাহলে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটা, এটাও মেডিকেল প্রশ্ন। এগুলো মেডিকেলে এইভাবেই প্রশ্ন আসে, খুব কঠিন প্রশ্ন মেডিকেলে আসে না, বাট স্টিল পোলাবেন কেন জানি চান্স পায় না, কারণ কম্পিটিশনটা অনেক কঠিন। এই জন্য একটা ছোট্ট ভুল করলেও হচ্ছে তুমি পিছিয়ে যাবা। তাহলে বলো এটার অ্যান্সার কী হবে, তোমাদের ঝটপট অ্যান্সার পারা উচিত এখন। আচ্ছা, তো তোমাদেরকে আমি আবার মনে করা দিই, আমাদের এই যে অসাধারণ যে ক্লাসগুলো, সেই অসাধারণ ক্লাসগুলো হচ্ছে তোমরা একটা জায়গায় সব একসাথে সাজানো পাবা। সেই জায়গাটা হচ্ছে ডিএমসি স্টেশন নামে ইউটিউব চ্যানেল। তো ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে যদি দেখো যে সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবে এবং সাবস্ক্রাইব করে ফেলবা। তারপরে যেটা করবা যে তুমি ডিএমসি স্টেশনের প্লেলিস্টে অপশনে চলে যাবা। প্লেলিস্ট অপশনে যে তুমি দেখবা যে একটা কোর্সের নাম হচ্ছে ন্যানোবায়োলজি ফুল কোর্স নামে একটা কোর্স আছে। তো সেই ন্যানোবায়োলজি ফুল কোর্স যে প্লেলিস্টটা, সেখানে ক্লিক করলেই তুমি দেখবা যেখানে ক্লাসগুলো এরকম সাজানো অবস্থায় একটার পর একটা আছে। তো তুমি সেইখানে সাজানো ক্লাস থেকে তুমি তোমার ফুল বায়োলজি শর্ট সিলেবাসটা একবারে পারফেক্টলি A to Z বেসিক সহ ক্লিয়ার করতে পারবা। আর আমাদের এই প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম চমৎকারভাবে অ্যানিমেশন দিয়ে গুছিয়ে নিজের জন্য নোট করে চান্স পেয়েছি, সেগুলোকে আরও সুন্দর করে গুছায় একসাথে করে সাজাইছি। সো এই ক্লাসগুলো যদি করো, তোমার বেসিক টু প্রো কাভার হবে, একাডেমিক কাভার হবে, অ্যাডমিশন কাভার হবে, সব কাভার হবে। যারা টাকার জন্য হচ্ছে কোথাও পড়তে পারতেছে না, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে এক একটা অমূল্য রত্ন। সো সবাই সারা বাংলাদেশে হচ্ছে ছড়ায়া দিও, তাহলে হাজার হাজার মানুষের উপকার হবে, এবং আমি এটাই চাই যে হাজার হাজার মানুষের যাতে উপকার হোক, ঠিক আছে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, এই ক্লাসগুলো এমনভাবে সাজানো আছে যে কোনো একটা ফ্রেশার স্টুডেন্টও কিন্তু ক্লাস করতে পারবে। অর্থাৎ যে জীবনে বায়োলজির বউ পড়ে নাই, বা তোমার যদি কমার্স আর্টসেরও কোনো ফ্রেন্ড যদি ক্লাস করে, সেও বায়োলজির ফুল বস হয়ে যাবে A to Z। অন্য জায়গায় কি করা হয়, ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে তোমার ওয়ান শট ক্লাসের নামে হচ্ছে অনেক চ্যাপ্টার বাদ দেওয়া হয় বা অনেক টপিক বাদ দিয়ে দেওয়া হয়। মেনলি আমার এখানে কোনো টপিক বাদ দেওয়া নাই, সব কিছু দেখবা বেসিক টু প্রো বুঝে বুঝে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লাসগুলো করার পর বই খুলে দেখবা 3-4 ঘন্টায় ক্লাস করার পরে বই খুলে দেখবা যে তুমি সব পারতেছো, আসলে তোমার কিছুই আর পড়া লাগতেছে না। এটাই হচ্ছে সবচেয়ে চমৎকার জিনিস, একবারে বস হয়ে যাবা। অ্যাডমিশন কাভার হবে, HSC কাভার হবে, সব কিছু কাভার হবে, আর বেসিক তো ক্লিয়ার হবেই। ওকে, তো সবাইকে হচ্ছে এই প্লেলিস্টটা সাজেস্ট করবা যাদের বায়োলজির প্রবলেম আছে অবশ্যই। আর তোমাদেরকে সাথে একটু বলে রাখি যে আমাদের হলো এটা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ, এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হবা। যারা জয়েন হও নাই অবশ্যই ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপটাতে হচ্ছে জয়েন হও। আর হচ্ছে তোমাদের জন্য এখন রানিং 2টা কোর্স আছে, একটা হচ্ছে প্রয়াস 2.0, এটা হলো HSC 22 এবং 21-এর সেকেন্ড টাইমারদের হচ্ছে কোর্স, ফুল মেডিকেল কোর্স। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ আর ইংলিশ সব পড়ানো হবে। কোর্সের ডেসক্রিপশন হচ্ছে ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই হচ্ছে ক্লিক করে তোমরা অ্যাড হয়ে যাও। আর আরেকটা হচ্ছে সুব্রতা 1.0, এটা হলো HSC 23-এর একাডেমিক বায়োলজি কোর্স, ঠিক আছে। সো এটারও ডেসক্রিপশন বক্সে হচ্ছে এটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা হচ্ছে চেক করে ভর্তি হয়ে যাও। এই প্রত্যেকটা কোর্সের ক্লাসগুলো হচ্ছে আমি নিজে নিব এবং আমি তোমাদেরকে পার্সোনাল মেন্টরিং করব। কোর্সে তো সব কিছু থাকবেই, বাকিগুলো আর না বলি, ক্লাসের কোয়ালিটি কেমন তোমরা তো নিজেরাই বুঝতে পারতেছো, সব কিছু তো থাকবেই। সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে পার্সোনাল মেন্টরিং থাকবে। অর্থাৎ তুমি যদি আমাদের এই কোর্সগুলোতে এনরোল করো, তোমাকে আমি নিজে হচ্ছে পার্সোনাল মেন্টরিং করব একটা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। অর্থাৎ কোর্সের সবাইকে হচ্ছে আমরা একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে সেখানে হচ্ছে পার্সোনাল মেন্টরিংয়ের মাধ্যমে প্রত্যেক দিন তোমার পড়াশোনা জমে গেছে, কিভাবে সেখান থেকে বের হবা, কিভাবে হচ্ছে তোমার হতাশা থেকে দূর হওয়া, কিভাবে হচ্ছে তোমার মনে করো যে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, কিভাবে হচ্ছে তোমার মনে করো যে ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা, সব ধরনের তুমি গাইডলাইন পাবা আমাদের এখানে। বা এখন তোমাকে কি করতে হবে, এখন তুমি কেমনে কি পড়বা, সব কিছু। অন্য কোনো জায়গায় দেখবা যে বড় বড় কোচিং বলো বা প্রাইভেট ব্যাচ বলো, কোনো জায়গায় কিন্তু জায়গাতে এরকম পার্সোনাল মেন্টরিং করে না কিন্তু কোনো টিচার। কিন্তু আমাদের এই কোর্সে এনরোল করলে অবশ্যই তুমি পার্সোনাল মেন্টরিংয়ের আওতায় আসতে পারতেছো। সো অবশ্যই এনরোল করো, এটা তোমাদের জন্য হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে। ওকে, আর আমাদের পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ, যেখান থেকে আমরা লাইভ ক্লাসগুলো নিই, এটা হলো গ্র্যাভিটি মেডিটেশন। সার্চ দিলে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা, এখানে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং হচ্ছে নোটিফিকেশন অন করে রাখবা যদি তোমরা রেগুলার ক্লাস করতে চাও। ওকে, এখন আসা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। ঘাসফড়িংয়ের মনে করো যে পৃষ্ঠীয় যে বাহিকাগুলো আছে, একটু তোমরা ছবি দেখো, আমি তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, ঘাসফড়িংয়ের যে পৃষ্ঠীয় বাহিকা, মানে যেটাকে আমরা হৃদযন্ত্র বলতেছি, সেটা হচ্ছে হিমোসিলের হচ্ছে পৃষ্ঠদেশে অবস্থান করে। হিমোসিলের পৃষ্ঠদেশে টারগামের ঠিক নিচে, আমরা জানি যে পিঠের দিকে
স্ক্লেরাইটের যে অংশ থাকে সেটাকে হচ্ছে টার্গাম বলে। তাহলে টার্গামের ঠিক নিচে হিমোসিলের পৃষ্ঠদেশে হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে হৃদযন্ত্র অবস্থান করে। প্রত্যেকটা হচ্ছে ফানেল আকৃতির এবং হচ্ছে এর পশ্চাৎ অংশটা হচ্ছে চওড়া এবং সম্মুখ অংশটা হচ্ছে সরু, আমরা দেখাবো একটু পরেই। আর অস্টিয়া নামক ছিদ্র দিয়ে এই সমস্ত রক্তগুলো হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হচ্ছে হৃদযন্ত্রে প্রবেশ করে। আর এই হৃদযন্ত্রের প্রত্যেক পাশে হচ্ছে তোমার ত্রিভুজাকৃতির হচ্ছে তোমার পেশি থাকে, সেই পেশিগুলোরে তোমার বলা হয় অ্যালারি পেশি। আমি বলতেছি, তাহলে তোমরা একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে এই হলুদ স্ট্রাকচারটা হচ্ছে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা। তাহলে দেখো তো এটা কয় প্রকোষ্ঠে বিভক্ত? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের দেখো পিছনের দিকের অংশটা, দেখো এই যে স্ট্রাকচারটা অনেকটা এরকম। প্রত্যেকটা প্রকোষ্ঠের দেখো পিছনের দিকের অংশটা হচ্ছে চওড়া আর সামনের দিকের অংশটা হচ্ছে সরু। আর সামনের দিকের সরু অংশটা তার সামনের প্রকোষ্ঠের সাথে হচ্ছে যুক্ত, অর্থাৎ পিছনের প্রকোষ্ঠের সরু অংশটা তার সামনের প্রকোষ্ঠের হচ্ছে তোমার চওড়া অংশের সাথে হচ্ছে যুক্ত এবং এদের মাঝখানে হচ্ছে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রকে তোমার বলা হয় অস্টিয়া। তাহলে পিছনের প্রকোষ্ঠটা তার সামনের প্রকোষ্ঠের সাথে হচ্ছে অস্টিয়া নামক একটা ছিদ্র পথের মাধ্যমে হচ্ছে যুক্ত। আর প্রত্যেকটা প্রকোষ্ঠের দুই পাশে দেখো একটা একটা করে টোটাল 1 জোড়া, দেখো প্রত্যেকটা প্রকোষ্ঠের দুই পাশে একটা একটা করে টোটাল এই যে দেখো 1 জোড়া ত্রিভুজাকৃতির মতো হচ্ছে পেশি আছে। এই পেশিটাকে বলা হয় অ্যালারি পেশি। এই পেশিটাকে কি বলা হয়? অ্যালারি পেশি বলা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা এগুলা পড়লাম। এখন আসা হচ্ছে ঘাসফড়িংয়ের এই যে হৃদযন্ত্র, হ্যাঁ এখানে একটা চমৎকার জিনিস আছে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রটাকে হচ্ছে নিউরোজেনিক হার্ট বলে। কি হার্ট বলে? নিউরোজেনিক হার্ট বলে, একটা টার্ম আছে বইয়ে। আচ্ছা, নিউরোজেনিক হার্ট কেন বলে? তাহলে ঘাসফড়িংয়ের এই যে হৃদযন্ত্র, সেই হৃদযন্ত্রকে আমরা বলতেছি কি? আমরা বলতেছি হচ্ছে ভাইয়া নিউরোজেনিক হার্ট বলতেছি। আচ্ছা, নিউরোজেনিক কেন? আচ্ছা, তোমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা যদি পড়ো মানুষের ক্ষেত্রে, মানুষের হৃৎপিণ্ডটাকে হচ্ছে মায়োজেনিক হার্ট বলা হয়। একটু আমি পার্থক্য বলে দিই। মানুষের হৃৎপিণ্ডটাকে বলা হচ্ছে মায়োজেনিক। আচ্ছা, তাহলে মায়োজেনিক হৃৎপিণ্ডের সাথে নিউরোজেনিক হৃৎপিণ্ডের আসলে পার্থক্যটা কি? এটা একটা বেসিক জিনিস। পার্থক্যটা হচ্ছে মায়ো মিন্স মাসেল। মায়ো মানে কি? মায়ো মিন্স হচ্ছে মাসেল বা পেশি, আর জেনিক মানে হচ্ছে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া। জেনিক কথাটা আসছে জেনেসিস থেকে। জেনিক কথাটা আসছে জেনেসিস থেকে। জেনেসিস মানে উৎপন্ন হওয়া। জেনেসিস মানে সেখানে কোনো জিনিস হচ্ছে উৎপন্ন হবে। তাহলে মায়োজেনিক মানে হচ্ছে মাসেল জেনিক, মানে মাসেল থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে তুমি খেয়াল করো, হৃৎপিণ্ডের প্রাচীরের যে পেশিগুলো আছে বা যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলো বা সেই পেশিগুলো হচ্ছে তোমার রূপান্তরিত হয়ে কিন্তু এসএ নোড, এভি নোড এগুলা তৈরি করছে। আর সেই এসএ নোড থেকে কিন্তু তোমার ইলেকট্রিক সিগন্যাল হচ্ছে সারা হৃৎপিণ্ডে ছড়ায় পড়ে মানুষের হৃৎপিণ্ড হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে। দ্যাট মিন্স মানুষের হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ হচ্ছে এটা কিন্তু আসলে হৃৎপেশি নিজেই কন্ট্রোল করে। তাহলে পেশি মিন্স মাসেল, এই জন্য মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় মায়োজেনিক হার্ট, বা নিজের পেশি দিয়েই নিজে হচ্ছে কন্ট্রোল হচ্ছে, বা নিজের সংকোচন প্রসারণ নিজের পেশি দিয়েই কন্ট্রোল হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে মায়োজেনিক হার্ট। মায়ো মানে হচ্ছে মাসেল, মায়ো মানে হচ্ছে মাসেল বা পেশি। তাহলে নিজস্ব হৃৎপেশি দিয়েই মানুষের হৃৎপিণ্ড হচ্ছে তোমার হৃৎস্পন্দন হচ্ছে প্রতিনিয়ত, এই জন্য এটাকে বলা হচ্ছে মায়োজেনিক হার্ট। আচ্ছা, তাহলে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে বা পতঙ্গের ক্ষেত্রে এদের হৃৎপিণ্ডকে নিউরোজেনিক হার্ট কেন বলা হয়? কারণ বুঝতেই পারতেছো ভাই, ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রটা এটা কি মানুষের মতো এত উন্নত না। এই কারণে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে তোমার হৃৎপ্রাচীরে কোনো পেশিই থাকে না। অর্থাৎ ঘাসফড়িংয়ের যে সংকোচন প্রসারণ সেটা হচ্ছে হৃদযন্ত্র দিয়ে হচ্ছে কন্ট্রোল হয় না। মানুষের যেমন সংকোচন প্রসারণ এসএ নোড দিয়ে কন্ট্রোল হচ্ছে, যেটা নিজেই আবার একটা হৃৎপেশি, তার মানে হৃৎপেশি মানুষের হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণ করতেছে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এটা করতেছে না, কারণ ওদের হৃদযন্ত্র এত উন্নত না। সো এই জন্য ঘাসফড়িংয়ের যে সংকোচন প্রসারণ এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে তোমার ধরো এটা যদি একটা হৃদযন্ত্র হয়, ধরো ওদের হৃদযন্ত্রটা মনে করে এখানে অবস্থান করতেছে, হৃদযন্ত্রটা এখানে অবস্থান করতেছে, তাহলে এর আশেপাশে অসংখ্য হচ্ছে তোমার স্নায়ু প্রান্ত যুক্ত হয়েছে। এই হৃদযন্ত্রের আশেপাশে হচ্ছে ব্রেইন থেকে হচ্ছে যে স্নায়ুতন্তুগুলো আসছে, সেই স্নায়ুতন্তুগুলো হচ্ছে যুক্ত হয়ে একটা গ্যাংলিয়ন তৈরি করছে। গ্যাংলিয়ন। আচ্ছা, গ্যাংলিয়ন কি? গ্যাংলিয়ন হচ্ছে স্নায়ু প্রান্তগুলো, মানে মস্তিষ্কের বাইরে, আমাদের যে ব্রেইন আছে ব্রেইনের বাইরে
ব্রেনের বাইরের কোনো যে একটা জায়গায় যদি অসংখ্য স্নায়ু প্রান্তগুলো হচ্ছে একত্রে যুক্ত হয়ে কোনো স্ট্রাকচার তৈরি করে সেটাকে বলা হয় গ্যাংলিয়ন। তো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হৃদযন্ত্রের আশেপাশে হচ্ছে অসংখ্য স্নায়ু প্রান্ত একত্রে যুক্ত হয়ে এরকম এক একটা স্নায়ু প্রান্তের একটা গুচ্ছ তৈরি করছে যাকে বলা হয় গ্যাংলিয়ন, এবং সেই গ্যাংলিয়নগুলো থেকে হচ্ছে সিগন্যালের মাধ্যমে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে। তার মানে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ তাহলে কে কন্ট্রোল করতেছে? গ্যাংলিয়ন বা স্নায়ু প্রান্ত কন্ট্রোল করতেছে। আর স্নায়ু মানে কি? নিউরন। তাহলে নিউরন এটাকে কন্ট্রোল করতেছে বলে এটাকে বলা হয় নিউরোজেনিক হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, এই কারণে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের নাম হচ্ছে নিউরোজেনিক হার্ট বলা হয়। ক্লিয়ার? আশা করি এখন পুরো বেসিক ক্লিয়ার। তাহলে মানুষের সাথে এদের পার্থক্যটা বোঝা গেছে। আচ্ছা, এখন আসা হচ্ছে তাহলে এইটুকু বুঝলাম। এখন ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রকে কেন হৃৎপিণ্ড বলা হয় না, এটা এখন একটা কমন প্রশ্ন যে ভাই হৃৎপিণ্ড কেন বলতেছে না, বইয়ে বারবার হৃদযন্ত্র কেন বলতেছে। আচ্ছা, হৃৎপিণ্ড না বলার কারণ হচ্ছে ফার্স্ট কথা ঘাসফড়িংয়ের হৃৎপেশি নাই। আসলে ঘাসফড়িংয়ের যেটাকে আমরা হৃদযন্ত্র বলতেছি সেখানে আসলে হৃৎপেশি নাই, এটা একটা পয়েন্ট। আর একটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঘাসফড়িংয়ের যে হৃদযন্ত্রটা আবার একটু দেখো তো, দেখো এটা দেখতে কিন্তু অনেকটা হৃৎপিণ্ডের মতো মনে হচ্ছে না? যেমন মানুষের হৃৎপিণ্ড কত সুন্দর দেখেই বোঝা যায় একটা স্ট্রাকচার। ঠিক আছে, ঘাসফড়িংটা দেখো এরকম কিছু না, দেখে মনে হচ্ছে যে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডটা অনেকটা হচ্ছে রক্তনালীর মতোই, তাই না? তোমার কাছে তাই মনে হচ্ছে না? যে দেখে একটু আছে, ছোট বড় কম বেশি আছে, বাট ওভারঅল কিন্তু দেখতে মনে হচ্ছে এটাও একটা রক্তনালীর মতোই মনে হচ্ছে। এই কারণে তাহলে যেহেতু ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রটা দেখতে আসলে হৃৎপিণ্ডের মতো না হয়ে এটা অনেকটা রক্তনালীর মতো, এই জন্য ঘাসফড়িংয়ের এটার নাম দিছে হচ্ছে হৃদযন্ত্র, হৃৎপিণ্ড বলে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পারবো নিউরোজেনিক হার্ট, আশা করি বুঝতে পারছি যে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ওদের হৃদযন্ত্রের সংকোচন প্রসারণ আসলে স্নায়ু প্রান্তগুলা কন্ট্রোল করতেছে। এই কারণে স্নায়ু মানে নিউরন, মানে স্নায়ুকোষ, বা ওই যে এখান থেকে নাম আসছে নিউরোজেনিক হার্ট। ওকে, তাহলে এখন আসা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া। তাহলে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া হচ্ছে তোমার কেমনে হয় আমরা এখন একটু ব্যাখ্যা করি ডিটেলসে। আমি একটু তোমাকে ফার্স্টে বলি। তাহলে ঘাসফড়িংয়ের মস্তিষ্কটা থাকে হচ্ছে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তিষ্ক অবস্থান করে। তাহলে প্রথমে হচ্ছে রক্তগুলা মস্তকের যে সাইনাস আছে সেই মস্তকের সাইনাস থেকে সেটা হচ্ছে পেরিনিউরাল সাইনাসে চলে আসে, এবং পেরিভিসেরাল সাইনাসেও চলে আসে, আসলে ভাইস ভার্সা একসাথে আসতে পারে। তাহলে মস্তকের সাইনাস থেকে ফার্স্টে হচ্ছে তোমার রক্তগুলা কোথায় আসে? পেরিনিউরাল সাইনাস, এবং সেখান থেকে হচ্ছে পেরিভিসেরাল সাইনাসে চলে আসে। এই দুই সাইনাসের মাঝখানে হচ্ছে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার মাধ্যমে হচ্ছে রক্তগুলা তোমার হচ্ছে পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল সাইনাসও আসতে পারে। তো পরবর্তীতে এই যে হৃদযন্ত্র আছে সেই হৃদযন্ত্রের কি হয়? অ্যালারি পেশি আছে, সেই অ্যালারি পেশিগুলার সংকোচন প্রসারণের ফলে রক্তগুলা হচ্ছে তোমার পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। আমরা সবাই জানি এটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে রক্তগুলা পরবর্তীতে অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে রক্তগুলা হচ্ছে তোমার পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। তো পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করার পরে এটা পিছন থেকে সামনের দিকে আসে রক্তগুলা। তাহলে পিছনে একবারে পিছনের প্রকোষ্ঠে চলে যায়। তো পিছনের প্রকোষ্ঠে যাওয়ার পরে রক্তের যে মনে করো যে হৃদযন্ত্রের যে প্রকোষ্ঠগুলো আছে সেই প্রকোষ্ঠটা প্রসারিত হয়। তো সবচেয়ে পিছনে যখন হৃদযন্ত্রের প্রকোষ্ঠটা প্রসারিত হয়, আমরা জানি যে একটা জিনিস প্রসারিত হইলে আয়তন বেড়ে যায়, আর আয়তন বেড়ে যাওয়া মানে কি? চাপ কমে যায়। ফলে হৃদযন্ত্রের ভিতরে হচ্ছে চাপ কমে যাওয়ার কারণে রক্তগুলো হচ্ছে ফার্স্টে পিছন থেকে হচ্ছে মানে পেরিকার্ডিয়াল সাইনাসের রক্তগুলো হচ্ছে ফার্স্টে পিছনের প্রকোষ্ঠে আসে। পরবর্তীতে সেখানে যখন সংকোচন হয় চাপ খেয়ে হচ্ছে রক্তগুলা সামনের প্রকোষ্ঠে চলে আসে। এখান থেকে চাপ খেয়ে এটা তার সামনে চলে আসে, মানে এরকম করে পিছন থেকে সামনের দিকে আস্তে 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 সামনের দিকে হচ্ছে সম্মুখ অ্যাওর্টা থাকে। এই সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে হচ্ছে রক্তগুলা আবার হচ্ছে মস্তিষ্কের সাইনাসে প্রবেশ করে। প্রবেশ করার পর আবার সেই একই জিনিস, মস্তিষ্কের সাইনাস থেকে রক্তগুলা ফার্স্টে পেরিনিউরাল সাইনাস হয়ে পেরিভিসেরাল সাইনাসে যায়। তারপরে অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে পেরিভিসেরাল সাইনাস থেকে হচ্ছে রক্তগুলা আবার হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। তারপরে বাকিটা সেম, যে পিছন থেকে সামনের দিকে আসে রক্তগুলা। তো যখন হচ্ছে তোমার হৃদযন্ত্রের একটা প্রকোষ্ঠ প্রসারিত হয়, পিছনের প্রকোষ্ঠটা প্রসারিত হলে আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে চাপ কমে যায়। ফলে তখন রক্তগুলা পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদপিণ্ডের প্রকোষ্ঠে প্রবেশ করে। কিসের মাধ্যমে? অস্টিয়ার মাধ্যমে। এই যে ছিদ্রগুলো হচ্ছে অস্টিয়ার মাধ্যমে প্রবেশ করে। তারপর আস্তে আস্তে এখানে চাপ দিলে রক্ত তার সামনের প্রকোষ্ঠে চলে যায়, এখান থেকে চাপ খেয়ে তার সামনে চলে আসে। এরকম করতে করতে তারা অস্টিয়ার মাধ্যমে হচ্ছে তোমার পিছন থেকে
সামনের প্রকোষ্ঠে আসতে থাকে। আস্তে আস্তে একটা সময় কি হয় যে একবারে সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে সেটা আবার মস্তকে সাইনাসে চলে যায়। বারবার এই সাইকেলটা হতেই থাকে। এভাবে হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন হয়। ওকে, তাহলে আমরা এগুলা পারবো। এই যে হৃদযন্ত্র এবং অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে ঘাসফড়িংয়ের দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হয়। আচ্ছা, এই যে তাহলে দেখছো দেহের পশ্চাৎ প্রান্ত থেকে হচ্ছে শুরু হয় এবং সম্মুখ প্রান্তে এসে শেষ হয়। আর ওই যে হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 100 থেকে 110 বার। এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো আমরা হচ্ছে একটু দেখি এই যে ফ্লো চার্টটা আমরা একটু এখন দেখি। হ্যাঁ, ওকে, দেখো আগে ফিল করো, বায়োলজিটা ফিল করো। দেখছো রক্ত কিভাবে যাচ্ছে, দেখো উপরেরটা কিন্তু হৃৎপিণ্ড, দেখো হৃৎপিণ্ড দিয়ে যাচ্ছে, এখান থেকে দিয়ে দেখো সারা দেহে যে আবার পিছন থেকে সামনে আসতেছে। দেখছো একবার মস্তক থেকে পিছনে চলে গেছে, পিছন দিয়ে হৃৎপিণ্ড হয়ে আবার পিছন থেকে সামনে এসে আবার সারা দেহে চলে যাচ্ছে রক্তটা। দেখছো ছড়ায় যাচ্ছে। এবং দেখো এই প্রসেসের মাধ্যমে রক্তটা কিন্তু সবসময় তোমার হচ্ছে হৃদযন্ত্র বা রক্তনালীর মধ্যে থাকতেছে না। এটা একটা সময় কিন্তু দেখো গহ্বরে ছড়ায় যাচ্ছে, দেখছো উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে মুক্ত সংবহন বা ল্যাকুনার সংবহন বলে। ওকে, তাহলে ফার্স্টে আসো আবার সে আগের মতোই। দেখো এই যে মস্তকের সাইনাস পড়ায় দিছি, এখান থেকে রক্ত হচ্ছে পেরিনিউরাল সাইনাস, সেখান থেকে পেরিভিসারাল সাইনাস, এরপরে হচ্ছে অ্যালারি পেশির সংকোচন প্রসারণ হবে। এই জায়গাটায় হচ্ছে তোমার অ্যালারি যে পেশি আছে, সেই অ্যালারি পেশির হচ্ছে তোমার সংকোচন প্রসারণ হবে। সেই সংকোচন প্রসারণের মাধ্যমে পেরিভিসারাল সাইনাস থেকে সেটা পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে। এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণ হবে, ফলে রক্ত হচ্ছে এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলায় ঢুকবে। ঢুকার পরে এই যে হৃৎপিণ্ডের গহ্বরে ঢুকছে, তারপরে হৃৎপিণ্ডের সংকোচন হওয়ার কারণে রক্তগুলো পিছন থেকে সামনের দিকে আসতেছে। সামনের দিকে এসে এটা একটা সময় হচ্ছে তোমার পৃষ্ঠীয় ধমনী বা সম্মুখ অ্যাওর্টাতে চলে আসে, সমস্যা নাই। পরে সেখান থেকে এটা আবার ব্রেইনে চলে যায়, মানে মস্তকে সাইনাসে চলে যায়, পরে আবার সে আগের মতো। ব্যাস, তাহলে আমরা এটা খুব সহজেই পড়লাম। এই যে দেখো এই জিনিসটাই, ঠিক আছে? বড় করে দেখাইতেছি, দেখছো বায়োলজি অনেক অসাধারণ না? মানে তোমরা কি ফিল করতে পারতেছো বায়োলজিটা? আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে শুধু বেসিক টু প্রো করা না, সব কিছু কাভার হবে, একাডেমিক কাভার হবে, অ্যাডমিশন কাভার হবে, সব কিছু দেখো ফ্রিতেই তোমরা পাচ্ছ। এত অসাধারণ অ্যানিমেটেড ক্লাস কি আগে কখনো চিন্তা করছো ফ্রিতেই পসিবল? তাহলে আমাদের এই ফ্রি ক্লাসগুলোই কিন্তু অন্যদের পেইড কোর্সের থেকেও দেখবা যে বেস্ট ক্লাস, তাই না? এবার আসো শ্বসনতন্ত্র। ঘাসফড়িংয়ের রক্ত কিন্তু শ্বসনে তেমন কোনো ভূমিকা পালন করে না, কারণ হচ্ছে এদের রক্তে কোনো হিমোগ্লোবিন নাই। সো এদের রক্তগুলো অক্সিজেন পরিবহনে খুব একটা ভূমিকা পালন করে না বললেই চলে। সো এই যে ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে কোনো ভূমিকা পালন করে না, তাহলে এই ঘাটতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রটাকে অনেক উন্নত করে দিছে। অর্থাৎ এদের রক্ত শ্বসনে তেমন ভূমিকা পালন না করলেও এদের উন্নত শ্বসনতন্ত্র থাকার কারণে হচ্ছে ঘাসফড়িংয়ের অক্সিজেন সরবরাহের চাহিদাটা হচ্ছে নিশ্চিত করা হয়েছে। এখন একটু আমরা আসি যে ঘাসফড়িংয়ের এই যে মনে করো যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্রও বলা হয়। কি বলা হয়? ঘাসফড়িংয়ের এই শ্বসনতন্ত্রকে হচ্ছে আমরা কি বলছি? ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে হচ্ছে আমরা ট্রাকিয়াল তন্ত্র বলতেছি। আচ্ছা, ট্রাকিয়াল তন্ত্র কেন? কারণ ঘাসফড়িংয়ের যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে তোমার ট্রাকিয়া। তাহলে ঘাসফড়িংয়ের ট্রাকিয়া, যেটা হচ্ছে সূক্ষ্ম একটা নালী, সেই সূক্ষ্ম নালীটাই হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ। এবং এই ট্রাকিয়াটা হচ্ছে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সারা ঘাসফড়িংয়ের দেহ হচ্ছে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে পুরা ঘাসফড়িংয়ের দেহটাকে হচ্ছে অক্সিজেন সাপ্লাই করতেছে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে আসতেছে। এই কারণে যেহেতু ঘাসফড়িংয়ের ট্রাকিয়া সারা দেহে নলের মতো হচ্ছে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অক্সিজেন সাপ্লাই করতেছে, আবার অক্সিজেন বের করে নিয়ে আসতেছে, এই কারণে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এবং এখান থেকে নাম আসছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের আরেকটা নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। তাহলে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের আরেকটা নাম কি? ট্রাকিয়াল তন্ত্র। ঠিক আছে, এখন আসো তাহলে ট্রাকিয়াল তন্ত্র বা হচ্ছে তোমার শ্বসনতন্ত্র, এর মধ্যে হচ্ছে আমরা এখন বেশ কয়েকটা জিনিস দেখতে পাবো। আমরা মোটামুটি 5 ধরনের জিনিস পাবো। কি কি পাবো? প্রথমেই হচ্ছে যে ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্রে হচ্ছে আমরা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দেখতে পাবো, শ্বাসনালী বা ট্রাকিয়া, যেটা আমরা এইমাত্র বলছি যে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ। তারপরে হচ্ছে তোমার ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ দেখতে পাবো, সাথে হচ্ছে তোমার বায়ুথলি দেখতে পাবো এবং ট্রাকিওল দেখতে পাবো। তাহলে টোটাল কিন্তু এখানে 5টা জিনিস: শ্বাসরন্ধ্র, শ্বাসনালী, ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ, বায়ুথলি এবং ট্রাকিওল। এই 5 ধরনের জিনিস আছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রে। আচ্ছা, এর মধ্যে একটা মজার জিনিস মনে রাখবা, এই যে ঘাসফড়িংয়ের যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এটাই শুধুমাত্র হচ্ছে 10 জোড়া। তাহলে মোট 10 জোড়া ঘাসফড়িংয়ের দেহ হচ্ছে তোমার ডিম্বাকার শ্বাসরন্ধ্র হচ্ছে বিদ্যমান। এটা বাদে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের যে বাকি যে পার্টগুলো আছে, সেই বাকি পার্টগুলো হচ্ছে অসংখ্য।
বাকি পার্টগুলোর সংখ্যা হচ্ছে অসংখ্য, মানে অসংখ্য জালের মতো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলই হচ্ছে মোট 10 জোড়া হচ্ছে ঘাসফড়িংয়ের দেহে আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে এই যে ঘাসফড়িংয়ের যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল 10 জোড়া, এই 10 জোড়ার মধ্যে প্রথম 2 জোড়া হচ্ছে ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে অবস্থিত, আর পরবর্তী 8 জোড়া হচ্ছে ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে অবস্থিত। তার মানে প্রথম 2 জোড়া হচ্ছে বক্ষীয় অঞ্চলে এবং পরবর্তী 8 জোড়া হচ্ছে তোমার উদরীয় অঞ্চলে হচ্ছে অবস্থান করে। এখন আমি আরেকটা মজার জিনিস দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এখন ঘাসফড়িংয়ের যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, রন্ধ্র মানে তো বুঝতেছই, রন্ধ্র মানে কিন্তু ছিদ্র, রন্ধ্র মানে হচ্ছে তোমার ছিদ্র। তাহলে শ্বাসরন্ধ্র মানে হচ্ছে যেই ছিদ্রগুলা হচ্ছে শ্বসনে সাহায্য করে, সেগুলারই হচ্ছে তোমার শ্বাসরন্ধ্র বলে। ওকে, তাহলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এটার চারপাশে হচ্ছে তোমার পেরিট্রিম নামক কাইটিন নির্মিত একটা প্রাচীর থাকে। এই যে দেখো, এটা যদি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল হয় এই ছিদ্রটা, তাহলে এর চারপাশে যেই জিনিসটা আছে এটাই হচ্ছে তোমার পেরিট্রিম। তাহলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল হচ্ছে তোমার পেরিট্রিম নামক কাইটিন নির্মিত, কাইটিন মানে হচ্ছে একটা শক্ত পদার্থ, তাহলে পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীর দ্বারা হচ্ছে পরিবেষ্টিত। এখন ঘাসফড়িংয়ের যে শ্বাসরন্ধ্র আছে, সেই শ্বাসরন্ধ্রের একটু ভিতরের দিকে দেখবা যে এখানে একটা ডাস্ট ফিল্টার আছে, বা এটাকে বলা হয় পরিস্রাবণ বা ছাকন যন্ত্র বলা হয়। তাহলে এটাকে ইংলিশে বলা হচ্ছে ডাস্ট ফিল্টার, বাংলায় বলা হচ্ছে তোমার পরিস্রাবণ বা ছাকন যন্ত্র। তাহলে পরিস্রাবণ বা ছাকন যন্ত্র আছে শ্বাসরন্ধ্রের ভিতরে, ঠিক আছে। তাহলে পরিস্রাবণ বা ছাকন যন্ত্র আছে কিসের ভিতরে? শ্বাসরন্ধ্রের ভিতরে। এগুলা দেখো সূক্ষ্ম রোমযুক্ত, দেখছো এগুলো হচ্ছে সূক্ষ্ম রোমযুক্ত। বলো তো এগুলার কাজ কি? খুবই সিম্পল। শ্বাসরন্ধ্রের মাধ্যমে কি হবে? বাতাস ভিতরে ঢুকবে। সো বাতাস যখন ভিতরে ঢুকবে, বাতাসের সাথে কিন্তু অনেক ধুলাবালিও ঢুকতে পারে। সো বাতাসের সাথে ধুলাবালিগুলা এই পরিস্রাবণ যন্ত্র বা ছাকন যন্ত্রের যে সূক্ষ্ম রোম আছে, সেই রোমগুলো হচ্ছে ধুলাবালিকে হচ্ছে আটকায় দেয়। সো এগুলা ধুলাবালিকে আটকায় দেওয়ার মাধ্যমে হচ্ছে ধুলাবালিগুলারে হচ্ছে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রে প্রবেশ করতে বাধা দেয়। এটাই হচ্ছে তোমার পরিস্রাবণ বা ছাকন যন্ত্রের হচ্ছে কাজ। আচ্ছা, এবার চলে আসো ঘাসফড়িংয়ের এই যে 10 জোড়া যে শ্বাসরন্ধ্র আছে, এই 10 জোড়া শ্বাসরন্ধ্রের মধ্যে প্রথম 2 জোড়া তো বক্ষ অঞ্চলে। তো বক্ষ অঞ্চলে যেই 2 জোড়া শ্বাসরন্ধ্র আছে, সেই 2 জোড়া শ্বাসরন্ধ্র হচ্ছে তোমার সরাসরি ট্রাকিয়াতে হচ্ছে উন্মুক্ত। এই 2 জোড়া বাদ দিলে উদর অঞ্চলের যে 8 জোড়া শ্বাসরন্ধ্র আছে, সেগুলা সরাসরি ট্রাকিয়াতে উন্মুক্ত না, সেগুলা হচ্ছে ফার্স্টে একটা অ্যাট্রিয়াম নামক একটা প্রকোষ্ঠে হচ্ছে উন্মুক্ত। এই যে দেখো, এটা কি একটা প্রকোষ্ঠ বা এটা একটা গর্ত? তো এই গর্তটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। তো দেখো, তাহলে ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে যে 8 জোড়া হচ্ছে শ্বসন রন্ধ্র বা স্পাইরাকল আছে, সেগুলো সরাসরি কিন্তু ট্রাকিয়াতে উন্মুক্ত না, তার বদলে সেগুলো হচ্ছে অ্যাট্রিয়াম নামে হচ্ছে একটা প্রকোষ্ঠতে উন্মুক্ত, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে হচ্ছে শ্বাসরন্ধ্র হচ্ছে আবার কিছু কপাটিকাও থাকে। সেই কপাটিকাগুলো হচ্ছে তোমার পেশি নিয়ন্ত্রিত। এই যেগুলো হচ্ছে অনেকটা কপাটিকার মতো কাজ করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে অনেকটা কপাটিকার মতো কাজ করে। এটাকে তোমার ইংলিশে বলা হয় স্পাইরাকুলার ভালভ। ভালভের বাংলা হচ্ছে কপাটিকা, ভালভের বাংলা হচ্ছে কপাটিকা। তো পেশি নিয়ন্ত্রিত এই কপাটিকাগুলো হচ্ছে তোমার পেশি নিয়ন্ত্রিত। তাহলে শ্বাসরন্ধ্রে হচ্ছে তোমার পেশি নিয়ন্ত্রিত কপাটিকাও থাকে। এখন এই পেশি নিয়ন্ত্রিত কপাটিকাগুলো কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্রও কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর ঘাসফড়িংয়ের যখন শ্বাসরন্ধ্র বন্ধ হয়ে যায়, তখন ঘাসফড়িংয়ের দেহ থেকে হচ্ছে জলীয় বাষ্প আর বাইরে বের হতে পারে না। কারণ চিন্তা করো ভাই, ওর শ্বাসরন্ধ্র হচ্ছে পেশি নিয়ন্ত্রিত এই যে কপাটিকা বা ভালভের মাধ্যমে যদি বন্ধ করে দাও, তাহলে ভিতর থেকে কিছু বাইরেও বের হতে পারবে না, বাইরে থেকে কিছু ভিতরে ঢুকতে পারতেছে না, ফলে তখন ভিতর থেকে জলীয় বাষ্প বা হাবিজাবিও বের হতে পারে না। ওকে, ফাইন। এখন আসো হচ্ছে এই যে ঘাসফড়িং, হ্যাঁ, তাহলে আমরা যেই জিনিসটা হচ্ছে পড়লাম, তাইলে আমরা যদি এখন এই জিনিসটা পড়ি, তাহলে যেগুলো অলরেডি বলে ফেলছি, পেরিট্রিন নামক কাইটিন নির্মিত বের বা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত, আর পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে হচ্ছে রন্ধ্রগুলো খোলা বা বন্ধ হয়, ঠিক আছে। এখন একটা চমৎকার জিনিস, এই যে ঘাসফড়িংয়ের যে মনে করো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, ঠিক আছে, এই শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের কাজ কি তোমরা একটু ফিল করো বায়োলজিটা। দেখো, শ্বাসরন্ধ্রের মাধ্যমে তাহলে কি হচ্ছে? বাতাস বাইরে থেকে হচ্ছে ঘাসফড়িংয়ের দেহে প্রবেশ করতেছে, প্লাস ঘাসফড়িংয়ের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস বাইরে বের হয়ে যাচ্ছে, এটা একটা কাজ। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্রের শুরুর দিকে এই যে তোমার যে ছাকন যন্ত্র বা পরিস্রাবণ যন্ত্র আছে, সেগুলো হচ্ছে বাতাসের সাথে ধুলাবালিকে আটকাতে হচ্ছে সাহায্য করে। তাহলে এই দুইটাই হচ্ছে তোমার কাজ। আচ্ছা, তাহলে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আমরা পড়ে ফেলছি। আচ্ছা, এবার আসো এর পরের টপিকে চলে যাই। তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়া। আচ্ছা, প্রত্যেকটা শ্বাসনালী বা ট্রাকিয়া তোমার প্রথমে
অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠ থেকে হচ্ছে উৎপন্ন হয়েছে। ব্যাপারটা আমি একটু ফিল করাই। দেখো আবার এই ছবিতে আমরা চলে আসি। দেখো এইটুকু হচ্ছে তোমার অ্যাট্রিয়াম, এটা হচ্ছে তোমার শ্বাসরন্ধ্র, এই ছিদ্রটা। আর এই যে এইখান থেকে এই যে দেখো চাকার মতো, দেখো নলা মানে চাকার মতো স্পোক এই যে স্ট্রাকচারটা দেখতেছো এটাই হচ্ছে তোমার ট্রাকিয়া। এই যে লেখাও আছে, এই জিনিসটা হচ্ছে তোমার ট্রাকিয়া। তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তাহলে ঘাসফড়িংয়ের ট্রাকিয়া বা প্রধান যে শ্বসন অঙ্গ যেটা, তাহলে সেই ট্রাকিয়াটা কোত্থেকে তৈরি হয়েছে? তাহলে ফার্স্টে হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল অ্যাট্রিয়াম নামক একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হয়েছে। পরবর্তীতে সেই অ্যাট্রিয়াম থেকে হচ্ছে তোমার সূক্ষ্ম স্থিতিস্থাপক শাখা প্রশাখা যুক্ত যে নালী তৈরি হয়েছে, সেই নালীটাকেই বলা হয় ট্রাকিয়া। তার মানে অ্যাট্রিয়াম থেকে যেই সূক্ষ্ম শাখা প্রশাখা যুক্ত স্থিতিস্থাপক নালী তো বের হয়েছে, সেই নালীটাকেই তোমার বলা হয় ট্রাকিয়া। তাহলে বলো তো ঘাসফড়িংয়ের ট্রাকিয়াটা কোত্থেকে তৈরি হয়েছে? অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠ থেকেই কিন্তু ঘাসফড়িংয়ের ট্রাকিয়াটা তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে স্থিতিস্থাপক সূক্ষ্ম নালীযুক্ত এবং শাখা প্রশাখা যুক্ত হচ্ছে একটা নল আর কি, ট্রাকিয়া। আচ্ছা, এখন এই ট্রাকিয়াটা ঘাসফড়িংয়ের ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে উৎপন্ন হয়েছে। মানে ঘাসফড়িংয়ের গায়ের যে ত্বকটা আছে, সেই ত্বকটা ভিতরের দিকে হচ্ছে তোমার ট্রাকিয়া তৈরি করছে। এই জন্য বলা হয় যে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াটা ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে তৈরি হয়েছে। ত্বকের অন্তঃপ্রবর্ধক, অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে ভিতরে, প্রবর্ধক মানে হচ্ছে প্রবর্ধনযুক্ত। তাহলে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াটা হচ্ছে তোমার যে ত্বক আছে, সেই ত্বকের ভিতরের যে প্রবর্ধক, সেই প্রবর্ধক হিসেবে হচ্ছে ট্রাকিয়াটা হচ্ছে উৎপত্তি লাভ করছে। প্রবর্ধন মানে হচ্ছে এক্সট্রা কোনো জিনিস বাইরে বের হয়ে যাওয়া। ধরো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ত্বক, তাহলে ত্বকের থেকে মনে করো একটা প্রবর্ধন এরকম বের হয়ে এই যে বাইরের ভিতরের দিকে, অন্ত যেহেতু তাহলে এটা ভিতরে, অন্ত মানে ভিতরে, তাহলে ভিতরের দিকে হচ্ছে প্রবর্ধন হিসেবে চলে গেছে, এটাই হচ্ছে তোমার অন্তঃপ্রবর্ধক। তো ঘাসফড়িংয়ের এইরকম ত্বকের অন্তঃপ্রবর্ধকটাই পরবর্তীতে সূক্ষ্ম ট্রাকিয়াতে হচ্ছে কনভার্ট হয়েছে। এখন ট্রাকিয়ার যে প্রাচীর আছে, ট্রাকিয়ার প্রাচীর হচ্ছে তোমার 3 স্তর বিশিষ্ট। তাহলে আমরা যদি একটা ট্রাকিয়ার যদি প্রাচীর বা দেয়ালের দিকে যদি তাকাই, তাহলে সেই দেয়ালটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এর মধ্যে বাইরের স্তরটাকে তোমার বলা হয় এপিডার্মিস দ্বারা গঠিত ভিত্তিঝিল্লি। এর মধ্যে বাইরের স্তরটা হচ্ছে তোমার এপিডার্মিস দ্বারা গঠিত ভিত্তিঝিল্লি, মাঝখানের স্তরটা হচ্ছে বহুভুজাকার কোষ দ্বারা গঠিত এপিথেলিয়াম, এবং সবচেয়ে ভিতরের দিকের স্তরটা হচ্ছে তোমার কিউটিকল নির্মিত ইন্টিমা। তাহলে ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার যে প্রাচীর সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এর মধ্যে বাইরের স্তরটা হচ্ছে এপিডার্মিস দ্বারা গঠিত ভিত্তিঝিল্লি। একটা জিনিস মাথায় রাখবা, এপি মানে হচ্ছে বাইরে, একটু মনে করায় দিই ভাইয়া, এপি মানে হচ্ছে বাইরে, আর ডার্মিস কথাটা আসছে ডার্মা থেকে, ডার্মিস কথাটা আসছে ডার্মা থেকে, ডার্মা মানে হচ্ছে আবরণ। তাহলে এপিডার্মিস মানে হচ্ছে বাইরের আবরণ, মানে সোজা বাংলা এটা বাইরে থাকবে। তো এপিডার্মিস দ্বারা গঠিত ভিত্তিঝিল্লি বাইরেরটা, মাঝখানেরটা হচ্ছে তোমার বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম, এবং ভিতরেরটা হচ্ছে তোমার কিউটিকল নির্মিত হচ্ছে ইন্টিমা থাকে। ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে ঘাসফড়িংয়ের এই যে ভিতরের যে স্তরটা ইন্টিমা থাকে, সেই ইন্টিমাগুলো পুরু হয়ে জায়গায় জায়গায় হচ্ছে তোমার আংটির মতো কিছু বলয় তৈরি করে, এইগুলারে বলা হয় টিনিডিয়া। যেমন ধরো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ট্রাকিয়া, ধরো এই ছবিটা। তাহলে এই ট্রাকিয়াতে দেখো ভিতরের দিকের যে স্তরটা আছে, যেটাকে ইন্টিমা বলতেছি, সেই ইন্টিমাগুলো দেখো জায়গায় জায়গায় পুরু হয়ে, দেখো তো এখানে একটা আংটির মতো একটা স্ট্রাকচার তৈরি করছে না? দেখে মনে হচ্ছে একটা আংটির মতো। এই তাহলে ভিতরের ইন্টিমাগুলো তোমার পুরু হয়ে আংটির মতো যে বলয় তৈরি করে, সেই বলয়টাকে তোমার বলা হয় টিনিডিয়া। আচ্ছা, টিনিডিয়া থাকলে সুবিধাটা কি? টিনিডিয়া থাকলে সুবিধাটা হচ্ছে এটা থাকায় ট্রাকিয়া হচ্ছে কখনো চুপসে যায় না। ব্যাপারটা একটু ফিল করো। ট্রাকিয়া কি ভাই? ট্রাকিয়া কিন্তু একটা নলের মতো একটা জিনিস, এবং এর মাধ্যমে হচ্ছে বাতাস ভিতরে থেকে হচ্ছে বাইরে যাচ্ছে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করতেছে। এখন ট্রাকিয়াতে যদি একটু পরপর এরকম টিনিডিয়াগুলো যদি না থাকতো, টিনিডিয়াগুলো কিন্তু শক্ত, তাহলে এরকম কিছু দূর পরপর যদি এরকম টিনিডিয়া না থাকতো, তাহলে কিন্তু ঘাসফড়িংয়ের ট্রাকিয়াগুলো কিন্তু চুপসে যাইতো। তুমি চিন্তা করো, ধরো একটা বেলুন দেখবা যে যখন বাতাস থাকে বেলুনটা একবারে ফুলে যায়, আর যখন বাতাস থাকে না বেলুনটা কিন্তু একবারে চুপসে যায়। কিন্তু এখন তুমি ইমাজিন করো যে একটা বেলুনের জায়গায় জায়গায় যদি এরকম পুরু মনে করো যে টিনিডিয়া থাকতো, বলয় থাকতো, তাহলে কিন্তু বেলুনটা একেবারে কখনো চুপসে যাইতো না। কারণ বেলুনটা চুপসে যাইতে নিলেও সে কিন্তু এই টিনিডিয়া নামক জায়গাগুলোতে সে বাধা পাইতো, তাই না? মানে আংটির মতো একটা বলয় থাকার কারণে জিনিসটা তো শক্ত হওয়ার কারণে এটা কিন্তু একবারে চুপসে যায় না। তাহলে টিনিডিয়াগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাই, যে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াতে একটু পরপর টিনিডিয়া থাকার কারণে, টিনিডিয়াগুলো শক্ত বলয়ের মতো, এই কারণে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না। দ্যাট মিনস যখন বাতাস শূন্য হয়ে যায় তারপর এটা চুপসে যায় না, আবার অতিরিক্ত বাতাস ঢুকলেও এটা যে একবারে ফুলে যাবে বেলুনের মতো তাও হয় না। টিনিডিয়াগুলোকে একটা শেপের মাধ্যমে ধরে রাখতে সাহায্য করে। যেমন আমার এই কলমটার চারপাশে শক্ত আবরণ আছে, ফলে কলমটার ভিতরে যতই বাতাস যাক
সে একবারে ফুলেও যাবে না, আবার ভিতরের বাতাস বের করে নিলে কিন্তু একবারে চুপসেও যাবে না। এটাই হচ্ছে টিনিডিয়ার কাজ। তো ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আসো, এই যে ঘাসফড়িংয়ের যে ট্রাকিয়া, সেই ট্রাকিয়াগুলো হচ্ছে সারা দেহে তোমার অসংখ্য সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করছে। এই যে দেখো, এটা হচ্ছে ঘাসফড়িং। তাহলে ঘাসফড়িংয়ের দেখো সারা দেহে ট্রাকিয়াগুলো অসংখ্য সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে দেখো জালের মতো হচ্ছে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তো এই জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় থাকার পরও ঘাসফড়িংয়ের দেহে কিছু বড় বড় হচ্ছে ট্রাকিয়ার শাখা প্রশাখা আছে, যারা হচ্ছে দেহের পুরো দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর হচ্ছে তোমার বিস্তৃত। এগুলাকে তোমার বলা হয় অনুদৈর্ঘ্য শাখা। তার মানে অসংখ্য জালের মতো শাখা প্রশাখা থাকার পরও কিছু মেইন শাখা প্রশাখা আছে, যারা হচ্ছে ঘাসফড়িংয়ের মোটামুটি তুমি ধরতে পারো যে একেবারে শুরু থেকে মোটামুটি একবারে শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে বিস্তৃত। এগুলারে তোমার বলা হয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। কি বলা হয়? যেহেতু এগুলো দেহের দৈর্ঘ্য বরাবর চলে গেছে, যেমন ধরো এই যে এই নালীটা দেখো, একবারে দেখছো দেহের দৈর্ঘ্য বরাবর চলে গেছে। এই জন্য ঘাসফড়িংয়ের এই মেইন ট্রাকিয়ার যে শাখাগুলো আছে সেগুলোকে তোমার বলা হয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। কি বলা হয়? অনুদৈর্ঘ্য, কারণ এগুলা দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, এই জন্য এগুলারে বলা হয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ওকে, তাহলে এগুলোকে কি বলা হচ্ছে ভাইয়া? এগুলাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড বলা হচ্ছে। আচ্ছা, এখন এই অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডগুলো হচ্ছে ঘাসফড়িংয়ে মোট 3 জোড়া এরকম বড় বড় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আছে। কয় জোড়া আছে? 3 জোড়া। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরকম 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আছে। এখন এই 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডের মধ্যে আমি একটু বলি। ধরো আমি হচ্ছে ঘাসফড়িং, ঠিক আছে? ইমাজিন করো, তাহলে আমি যদি ঘাসফড়িং হই, তাহলে আমার দেহের এটা হচ্ছে 2 পাশ। তাহলে এই দেহের 2 পাশে একটা করে মোট 1 জোড়া যে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড চলে গেছে তাকে তোমার বলা হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তার মানে আমার দেহের 2 পাশে একটা করে মোট 1 জোড়া অনুদৈর্ঘ্য যে ট্রাকিয়াল কাণ্ড চলে গেছে তাকে বলা হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আবার যে কোনো প্রাণীর সামনের দিকে কি থাকে? পেট থাকে। পেটের দিকটাকে তোমার বলা হয় অঙ্কীয় দেশ। মানুষের ক্ষেত্রে সামনের দিকটায় পেট থাকে, এটারে বলা হয় অঙ্কীয় দেশ। আর অন্যান্য প্রাণীগুলো তো আর মানুষের মতো 2 পায়ে ভর দিয়ে দাঁড়ায় না। অন্যান্য প্রাণীগুলো কিন্তু তোমার 4 পায়ের উপর ভর দিয়ে কিন্তু দাঁড়ায়। সেই জন্য অন্যান্য প্রাণীর ক্ষেত্রে পেট থাকে হচ্ছে নিচের দিকে। ইমাজিন করো, মানুষ যদি কুকুরের মতো যদি এরকম 4 হাত পায়ে ভর দিয়ে দাঁড়ায়, তাহলে আমাদের পা কই থাকবে? নিচের দিকে থাকবে। এই জন্য অন্যান্য প্রাণীতে হচ্ছে তোমার নিচের দিকে পেট থাকে বলে নিচের দিকটাকে তোমার বলা হয় অঙ্কীয়, আর উপরের দিকটায় তখন পিঠ থাকে, এটাকে বলা হয় পৃষ্ঠীয়। বুঝতে পারছো? তাহলে তুমি চিন্তা করো, তাহলে আমার দেহের 2 পাশ বরাবর অনুদৈর্ঘ্যভাবে হচ্ছে তোমার 2টা ট্রাকিয়াল কাণ্ড চলে গেছে, এগুলাকে তোমার বলা হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এখন এই পার্শ্বীয়কে ইংলিশে তোমার বলা হয় ল্যাটারাল। পার্শ্বীয়কে ইংলিশে তোমার বলা হয় ল্যাটারাল। একটু ইংলিশ টার্মগুলো শিখে রাখো, মাঝে মাঝে হচ্ছে মেডিকেল এমসিকিউ তো অনেক সময় ইংলিশে চলে আসে। তাহলে পার্শ্বীয়কে ইংলিশে বলা হয় ল্যাটারাল, আর অনুদৈর্ঘ্যকে ইংলিশে বলা হয় লঙ্গিচুডিনাল। তাহলে এটার ফুল ইংলিশ হচ্ছে ল্যাটারাল লঙ্গিচুডিনাল ট্রাকিয়াল ট্রাঙ্ক, বা বাংলায় বলা হয় পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ঠিক আছে, 1 জোড়া গেল। আরেক জোড়া কোথায় থাকে? আমাদের অঙ্কীয় দেশে থাকে, ওই যে পেটের দিকে থাকে। তাহলে আরেক জোড়া ট্রাকিয়াল কাণ্ড হচ্ছে আমাদের অঙ্কীয় দেশ বরাবর বিস্তৃত, এটার নাম দিছে এই কারণে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আর অঙ্কীয়কে ইংলিশে তোমার বলা হয় ভেন্ট্রাল। দেখছো, আমি কিন্তু তোমাদেরকে বেসিক ক্লিয়ার করাচ্ছি যে অঙ্কীয়কে ইংলিশে বলা হয় ভেন্ট্রাল। এই জন্য অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডের আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রাল লঙ্গিচুডিনাল ট্রাকিয়াল ট্রাঙ্ক। আর এরকম পিঠের দিকে 1 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড চলে গেছে, তাহলে এগুলোরে তোমার বলা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। আর পৃষ্ঠীয় দিকটাকে তোমার বলা হয় ডরসাম। ডরসাম মানে হচ্ছে পিঠ, ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, এই জন্য এটাকে ইংলিশে বলা হয় ডরসাল লঙ্গিচুডিনাল ট্রাকিয়াল ট্রাঙ্ক। তাহলে এই জন্য এটা ইংলিশে বলা হয় ডরসাল লঙ্গিচুডিনাল ট্রাকিয়াল ট্রাঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে এইরকম, তাহলে পেটের দিকে 1 জোড়া, পাশ দিয়ে 1 জোড়া, পিঠের দিকে 1 জোড়া, তাহলে মোট 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেহের দৈর্ঘ্য বরাবর চলে গেছে। আচ্ছা, এখন এই যে পার্শ্বীয় যে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড চলে গেছে, সেই পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে কিছু শাখা, এই যে এটাকে যদি আমরা ধরে নিচ্ছি, এই যে এটাকে ধরে নিচ্ছি আমরা পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, তাহলে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে তোমার কিছু শাখা আড়াআড়ি তোমার হচ্ছে অঙ্কীয়, এই যে দেখো অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডের সাথে হচ্ছে যুক্ত হয়ে গেছে। আবার পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে কিছু আড়াআড়ি শাখা
তোমার হচ্ছে দেখো এই যে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে ইমাজিন করো পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে কিছু আড়াআড়ি শাখাগুলা অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে কানেক্ট করছে, আবার পার্শ্বীয় থেকে কিছু আড়াআড়ি শাখা হচ্ছে তোমার পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে কানেক্ট করছে। তাহলে এই যে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে যেই জিনিসগুলা তোমার হচ্ছে আড়াআড়ি যে শাখাগুলা অঙ্কীয় এবং পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করছে, তাহলে এগুলো আড়াআড়ি বলে এটাকে বলা হয় অনুপ্রস্থ। দ্যাট মিন্স এগুলো সবই হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। আড়াআড়িকে খাঁটি বাংলায় বলা হয় অনুপ্রস্থ। তাহলে এই জন্য এগুলারে বলা হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তাহলে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের কাজ কি? পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডর সাথে অঙ্কীয় এবং হচ্ছে পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করাই হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের হচ্ছে কাজ। তাহলে আড়াআড়ি মানে হচ্ছে অনুপ্রস্থ। ওকে, তাহলে এইটুকু জিনিস আশা করি হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে এখন বলো ট্রাকিয়ার কাজ কি? ট্রাকিয়ার কাজ তো বুঝতেছই, ট্রাকিয়ার মাধ্যমে হচ্ছে অক্সিজেনযুক্ত বাতাস ঘাসফড়িংয়ের সারা দেহের সবগুলা জায়গায় হচ্ছে পৌঁছে যায়। তাহলে বাইরে থেকে হচ্ছে বাতাসগুলো সারা দেহের পৌঁছানোটাই হচ্ছে তোমার কিসের কাজ ভাই? ট্রাকিয়ার কাজ। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এরপরে আসো আমরা হচ্ছে একটু বায়ুথলিটা হচ্ছে পড়ে ফেলি। তার আগে আমরা আবার একটু এখানে চলে যাই, তাহলে যে এতক্ষণ যা পড়তেছিলাম। ওকে, এবার আসো হচ্ছে বায়ুথলি। বায়ুথলিটা হচ্ছে আমরা আগে পড়ি। বায়ুথলি হচ্ছে ট্রাকিয়ার আবার কিছু শাখা আছে। ট্রাকিয়ার কিছু শাখা যেখানে কোনো ইন্টিমা নাই, ট্রাকিয়ার কিছু শাখা যেখানে কোনো ইন্টিমা নাই, সেগুলো হচ্ছে অনেকটা বেলুনের মতো স্ট্রাকচার তৈরি করছে। এগুলারে তোমার বলা হয় বায়ুথলি। যেমন এই যে এই জিনিসটা কিন্তু ট্রাকিয়ার শাখা থেকেই তৈরি হয়েছে। বা এই যে দেখো এই যে এই জিনিসটা বেলুনের মতো কিন্তু অনেকটা, এগুলো সব ট্রাকিয়ার শাখা। তাহলে ট্রাকিয়ার কিছু কিছু শাখা জালের মতো সারা দেহে হচ্ছে ছড়ানো ছিটানো অবস্থায় আছে এবং এই শাখাগুলা বেলুনের মতো, এবং এখানে কোনো ধরনের ইন্টিমা নাই। খুবই ইম্পর্টেন্ট, এর ভিতরে কিন্তু কোনো ইন্টিমা নাই। কারণ বুঝতেই পারতেছো বেলুনের মতো মানে কি? বেলুনের মতো বলতে এটা হচ্ছে চুপসে যায়, আবার হচ্ছে এগুলা ফুলে যায়, দুইটাই হয়। ইন্টিমা থাকলে তো আর তোমার চুপসেও যাইতো না, আবার একবারে ফুলেও যাইতো না, সবসময় একটা নির্দিষ্ট শেপ বজায় রাখতো, তাই না? একটু আগে পড়াইছি। কিন্তু এই ট্রাকিয়ার এই শাখাগুলোতে হচ্ছে তোমার ইন্টিমা নাই, তাহলে কোনো ধরনের ইন্টিমা নেই। ইন্টিমা না থাকার কারণে এগুলো হচ্ছে বেলুনের মতো। ঠিক আছে, এগুলারে তোমার নাম দেওয়া হয়েছে বায়ুথলি। এগুলাকে নাম দেওয়া হয়েছে কি? বায়ুথলি। আর একটা বেলুন চিন্তা করো, বেলুনের যে প্রাচীর সেটাকে অনেক পাতলা না? একটা বেলুন ফুলে দেখছো না যে বেলুনের ওয়ালগুলো কিন্তু অনেক পাতলা। সো সেমভাবে এই বায়ুথলির প্রাচীর কিন্তু অনেক পাতলা। তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে প্রাচীর পাতলা, তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে যে বায়ুথলির কাজ কি? তাহলে এই বায়ুথলিগুলোও কিন্তু তোমার ট্রাকিয়ার শাখা, বাট এখানে পার্থক্যটা হচ্ছে এখানে কোনো ইন্টিমা নাই এবং এদের প্রাচীর হচ্ছে পাতলা বেলুনের মতো, এই জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে বায়ুথলি। সো বায়ুথলিতে কি হয়? বায়ুথলিতে হচ্ছে তোমার এক্সট্রা বাতাস জমা থাকে। বায়ুথলির কাজ আসলে কিছুই না, বায়ুথলি হচ্ছে তোমার এক্সট্রা বাতাস জমা রাখে। তাহলে বায়ুথলির কাজ হচ্ছে তোমার বাতাস জমা রাখা। তাহলে বাতাস জমা রাখা, তাহলে বাতাস জমা রাখাটাই হচ্ছে তোমার কিসের কাজ? বাতাস জমা রাখাটাই হচ্ছে তোমার বায়ুথলির কাজ। এবং এরা মাঝে মাঝে শ্বাস প্রশ্বাসের সময় ট্রাকিয়াল তন্ত্রে হচ্ছে বাতাস সরবরাহ করে। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সময় যদি দেহের ভিতরে কোনো কারণে বাতাসের ঘাটতি হয়, তাহলে বায়ুথলিগুলো যে বাতাস জমা করে রাখছে সেই বাতাসগুলো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে তারা হচ্ছে বাতাসজনিত অভাবের হাত থেকে দেহকে রক্ষা করে। সিম্পল জিনিস, বাতাস জমা করে রাখতেছে, বিপদের সময় যখন দেহে শ্বাস প্রশ্বাসের সময় যদি কোনো কারণে ট্রাকিয়াল তন্ত্রে বাতাসের ঘাটতি হয়, তখন তারা ট্রাকিয়াল তন্ত্রকে হচ্ছে বাতাস সরবরাহ করে। ব্যাস, এরপরে আসো, এরপরে আমাদেরকে পড়তে হবে ট্রাকিওল কোষ। এরপরে আমাদেরকে পড়তে হবে ট্রাকিওল কোষ। আমি একটু এখানে আসি। ওকে, তাহলে বায়ুথলি গেল, বায়ুথলির পরে আমাদেরকে পড়তে হবে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। আচ্ছা, এটা একটু অ্যানিমেশন দিয়ে আমরা ফিল করি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ঠিক আছে, এখন আমি একটু আগে বলছিলাম যে আমাদের ট্রাকিয়াগুলা কিন্তু অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। সো ফার্স্ট জিনিস হচ্ছে ট্রাকিয়া থেকে যেই শাখাগুলা ফার্স্টে বের হয়েছে এগুলারে তোমার বলা হয় শাখা ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া থেকে হচ্ছে যেই শাখাগুলা ফার্স্টে বের হয়েছে এগুলারে বলা হয় শাখা ট্রাকিয়া। তো শাখা ট্রাকিয়া মাঝে মাঝে হচ্ছে তোমার কিছু তারকাকৃতি, যে দেখো তারার মতো আকৃতি। তাহলে শাখা ট্রাকিয়াগুলো মাঝে মাঝে এরকম তারকাকৃতির কিছু কোষে যে ট্রাকিয়ার শাখাগুলো শেষ হয়ে যায়। তাহলে ট্রাকিয়ার শাখাগুলো এই যে তারকাকৃতির কিছু কোষের মাধ্যমে যে শেষ হয়ে গেছে, এই তারকাকৃতির কোষগুলারে তোমার বলা হয় ট্রাকিওল কোষ। দ্যাট মিন্স এই কোষগুলোর নাম হচ্ছে ট্রাকিওল কোষ। তাহলে ট্রাকিওল কোষ কি? যে ট্রাকিয়ার শাখা, অর্থাৎ শাখা ট্রাকিয়াগুলো
যে তারকাকৃতির কোষের মধ্যে যে শেষ হয়ে গেছে, যেমন দেখো এই শাখাটা কিন্তু তারকাকৃতির কোষের মধ্যে এসে শেষ হয়ে গেছে, তাহলে সেই কোষগুলারে তোমার বলা হয়, তারকাকৃতির কোষগুলারে বলা হচ্ছে ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষে হচ্ছে তোমার ঘন সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে ট্রাকিওল কোষে। আচ্ছা, পরবর্তীতে দেখবা যে সেই ট্রাকিওল কোষ থেকে আবার কিছু সূক্ষ্ম শাখা বের হয়েছে। ট্রাকিওল কোষ থেকে কিছু সূক্ষ্ম শাখা বের হয়েছে, এই যে শাখাগুলো। এই ট্রাকিওল কোষ থেকে যেই সূক্ষ্ম শাখা বের হয়েছে সেই শাখাগুলোরে তোমার বলা হয় ট্রাকিওল। তাহলে চিন্তা করো, ট্রাকিওল এক জিনিস, ট্রাকিওল কোষ কিন্তু আরেক জিনিস। তাহলে শাখা ট্রাকিয়াগুলো যে তারকাকৃতির কোষে এসে শেষ হয়ে গেছে এগুলারে তোমার বলা হয় ট্রাকিওল কোষ। আবার যেহেতু শাখা ট্রাকিয়াগুলো এখানে এসে শেষ হয়ে গেছে, এই কারণে ট্রাকিওল কোষের আরেকটা নাম হচ্ছে, এটাকে প্রান্তীয় কোষও বলা হয়। প্রান্ত মানে শেষ, তার মানে এই কোষে এসে কিন্তু শাখা ট্রাকিয়াগুলো শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এগুলারে বলা হয় প্রান্তীয় কোষ। প্রান্ত মানে হচ্ছে শেষ। তো তাহলে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ থেকে পরবর্তীতে এই যে সূক্ষ্ম যে শাখাগুলো বের হচ্ছে, অনেক ছোট ছোট সূক্ষ্ম যে শাখা বের হচ্ছে, এই শাখাগুলোরে বলা হয় ট্রাকিওল। দ্যাট মিনস এই যে এইগুলো হচ্ছে এক একটা ট্রাকিওল। তাহলে ট্রাকিওল হচ্ছে এই সূক্ষ্ম শাখা যারা ট্রাকিওল কোষ থেকে হচ্ছে বের হয়েছে। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে এখন আমরা বলো তো ট্রাকিওল কোষের কাজ কি? ট্রাকিওল কোষের কাজ আসলে কিছুই না। দেখো, এটা হচ্ছে তোমার শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তাহলে এখান থেকে বাইরের থেকে বাতাস আসছে, বাতাস আস্তে আস্তে হচ্ছে তোমার ট্রাকিয়াতে গেল, সেখান থেকে শাখা ট্রাকিয়ায় যে সেই বাতাসগুলো ট্রাকিওল কোষে চলে আসছে। সো ট্রাকিওল কোষের কাজ হচ্ছে এই শাখা ট্রাকিয়া, দ্যাট মিনস আসলে ট্রাকিয়া এবং এই যে এখানে যে ট্রাকিওল, এই ট্রাকিয়া এবং ট্রাকিওলের মাঝখানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে হেল্প করাটাই হচ্ছে ট্রাকিওল কোষের কাজ। কারণ তুমি বুঝতেই পারতেছো ট্রাকিওল কোষটা কোন দুইটার মাঝখানে, ট্রাকিওল এবং ট্রাকিয়ার মাঝখানে অবস্থিত। এই কারণে ট্রাকিওল কোষের কাজ হচ্ছে ট্রাকিয়া এবং ট্রাকিওলের মাঝখানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে সাহায্য করাটাই ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষের কাজ। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছি। এখন আসো, এই যে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ থেকে এই যে সূক্ষ্ম শাখা বের হয়েছে, যাদেরকে আমরা বলতেছি হচ্ছে ট্রাকিওল, এই ট্রাকিওলগুলার কিন্তু আর কোনো শাখা নাই। দেখো, এই সূক্ষ্ম শাখাগুলার থেকে কিন্তু আর কোনো শাখা বের হয় নাই। এই সূক্ষ্ম শাখাগুলা সরাসরি ঘাসফড়িংয়ের দেহকোষের সাথে কানেক্টেড। দ্যাট মিনস এই যে এইখানে যে কোষগুলা দেখতে পাচ্ছ, এখানে লম্বা নলের মতো যে জিনিসটা আসলে দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেহকোষ বুঝাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে? এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দেহকোষ বুঝাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ফিল করো, তাহলে একটা জিনিস খেয়াল করো বা ফিল করো, তাহলে এই যে ট্রাকিওলগুলো, তাহলে সেই ট্রাকিওলগুলো হচ্ছে তোমার সরাসরি দেহকোষের সাথে হচ্ছে কানেক্টেড এবং এই ট্রাকিওলের কিন্তু কোনো শাখা নাই। দেখো, এই ট্রাকিওল থেকে কিন্তু আর কিছু বের হয় নাই, এই ট্রাকিওলগুলো সরাসরি দেহকোষের সাথে হচ্ছে কানেক্টেড এবং এই ট্রাকিওলগুলার ভিতরে হচ্ছে রস থাকে। এই ট্রাকিওলগুলার ভিতরে হচ্ছে তরল পদার্থ বা রস থাকে, যেই রসগুলার নাম দেওয়া হয়েছে ট্রাকিওল রস। বুঝতেই পারতেছো ভাই, ট্রাকিওলের ভিতরে রস আছে, তো তাহলে এটার নাম কি দিবে? ট্রাকিওল রস। ট্রাকিওল রস দ্বারা পূর্ণ। তাহলে এখন বলো ট্রাকিওলের কাজ কি? যেহেতু ট্রাকিওলগুলো সরাসরি দেহকোষের সাথে কানেক্টেড থাকে, তাহলে ট্রাকিওলের কাজ হচ্ছে ট্রাকিওল কোষ থেকে যে অক্সিজেন বা যে অক্সিজেনগুলো সে পায়, সেই অক্সিজেনগুলো সরাসরি হচ্ছে দেহকোষে পরিবহন করাই ট্রাকিওলের কাজ। আবার দেহকোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে যায়, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো তোমার হচ্ছে দেহকোষ থেকে গ্রহণ করে ট্রাকিওল কোষে দিয়ে দেওয়াটাই হচ্ছে কাজ। কারণ আমরা তো একটা সিম্পল জিনিস জানি যে কোষে কি আসবে, কোষে কিন্তু অক্সিজেনযুক্ত বাতাস আসবে আর কোষ থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস বের হয়ে যাবে। এটাই তো নিয়ম শ্বসনের, যে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বের হবে। সো অক্সিজেন ঢুকার সময় ট্রাকিওল কি করে? ট্রাকিওল কোষ থেকে অক্সিজেন গ্রহণ করে সেটা ট্রাকিওল রসের মাধ্যমে দেহকোষে দিয়ে দেয়। আর কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার সময় দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ট্রাকিওল গ্রহণ করে সেটা ট্রাকিওল কোষকে দিয়ে দেয়। এটাই হচ্ছে ট্রাকিওলের কাজ। আর কে গ্রহণ করে অ্যাকচুয়ালি? ওই যে ট্রাকিওলের ভিতরে যে রস থাকে, এই রসগুলোই অ্যাকচুয়ালি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করতেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারতেছি। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তাহলে বলো তো ট্রাকিওল তো একটা সূক্ষ্ম শাখা, তাহলে এই ট্রাকিওলের ভিতরে কি ইন্টিমা থাকবে? থাকবে না, কারণ ভাই এটা তো একবারে মনে করো যে সূক্ষ্ম একটা শাখা, এর ভিতরে আবার ইন্টিমা কই থেকে আসবে? এর তার মানে হচ্ছে ট্রাকিওলের ভিতরেও কিন্তু কোনো ইন্টিমা নাই। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা কথা কিন্তু বলতে পারি যে শুধুমাত্র ট্রাকিয়াতে কিন্তু ইন্টিমা আছে। দেখো, বায়ুথলিতে একটু আগে পড়াইছিলাম যে বায়ুথলিতেও কোনো ইন্টিমা নাই, আবার দেখো ট্রাকিওলেও কিন্তু কোনো ইন্টিমা নাই। তাহলে ইন্টিমা থাকে হচ্ছে শুধুমাত্র ট্রাকিয়াতে থাকে। তাহলে ট্রাকিওলেও হচ্ছে তোমার কোনো ইন্টিমা নাই এবং এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। ঠিক আছে, এবং এরা সরাসরি কিন্তু দেহকোষের সাথে হচ্ছে কানেক্টেড।
তাহলে এইটুকু কি বোঝা গেছে? তাহলে এইটুকু যদি আমরা বুঝি, তাহলে এখন আসো আমরা তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য পরীক্ষায় মাঝে মাঝে আসবে, দেখ আজমল স্যারের বই ট্রাকিয়া এবং ট্রাকিওলের পার্থক্য আসে। চলো তাহলে আমরা এটা একটু ফিল করি, ট্রাকিয়া এবং ট্রাকিওলের মধ্যে পার্থক্য একটু দেখাই। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা এখন কি পড়ব ভাই, ট্রাকিয়া ভার্সাস হচ্ছে তোমার ট্রাকিওল, তাহলে এদের মধ্যে হচ্ছে পার্থক্য পড়ব। তো ফার্স্টে চলে আসো, ফার্স্টে হচ্ছে ট্রাকিয়া, দেখছো ট্রাকিয়া কিন্তু মোটা, তাই না, মোটা কিন্তু নলের মতো, তার মানে ট্রাকিয়া হচ্ছে তোমার শাখা প্রশাখা যুক্ত। ফার্স্ট কথা হচ্ছে ট্রাকিয়া থেকে কিন্তু আবার শাখাও বের হয়েছে, যেটাকে আমরা শাখা ট্রাকিয়া বলছি। দ্যাট মিনস ট্রাকিয়া হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, তাহলে ট্রাকিয়া হচ্ছে দেখো শাখা প্রশাখা যুক্ত, আর ট্রাকিওল হচ্ছে শাখা প্রশাখা বিহীন, কোনো শাখা প্রশাখা নাই। তারপরে তুমি চিন্তা করো ট্রাকিয়া থেকে, ট্রাকিয়ার ভিতরটা কিন্তু বাতাস দ্বারা পূর্ণ, ট্রাকিয়ার ভিতরে কিন্তু বাতাস থাকে, তাহলে ট্রাকিয়া কিন্তু হচ্ছে বায়ুপূর্ণ। আর ট্রাকিওল কি বলো, ট্রাকিওলের ভিতরে কিন্তু ট্রাকিওল রস থাকে, তার মানে এটা কিন্তু তরল পদার্থ দ্বারা পূর্ণ, ওই যে ট্রাকিওল রস দ্বারা পূর্ণ। তারপরে খেয়াল করো ট্রাকিয়া কিন্তু মোটা, তার মানে এর ব্যাস আছে, এর ব্যাস হচ্ছে প্রায় 2.5 মাইক্রোমিটারের মতো, এটা মোটা এই জন্য 2.5 মাইক্রোমিটার। আর ট্রাকিওল হচ্ছে একবারে সূক্ষ্ম, দেখাইছি আমরা, তাহলে এটার ব্যাস হচ্ছে মাত্র 1 মাইক্রোমিটার, নলের ব্যাস। আবার ট্রাকিয়াতে খুবই ইম্পর্টেন্ট ভাই ইন্টিমা থাকে, ট্রাকিয়াতে কি থাকে ভাই, ইন্টিমা থাকে, ওইখানে কোনো ধরনের ইন্টিমা নাই। ট্রাকিয়া কি করে, বাইরে থেকে হচ্ছে তোমার বাতাসগুলো ট্রাকিওল কোষ পর্যন্ত পৌঁছায়, আর ট্রাকিওল কি করে, ট্রাকিওল কোষ থেকে অক্সিজেনগুলো সরাসরি দেহকোষে পৌঁছায়। আবার চিন্তা করো ট্রাকিয়াগুলা ওরা সরাসরি কার সাথে কানেক্টেড বলো তো, ট্রাকিয়াগুলা কিন্তু সরাসরি ট্রাকিওল কোষের সাথে কানেক্টেড, তার মানে ওরা কিন্তু সরাসরি দেহকোষের সাথে কানেক্টেড না। তাহলে আমরা এখানে বলতে পারি যে দেহকোষের সাথে কিন্তু প্রত্যক্ষভাবে কানেক্টেড না, তাহলে দেহকোষের সাথে প্রত্যক্ষভাবে কানেক্টেড না, প্রত্যক্ষভাবে কানেক্টেড না, কারণ আমরা দেখছি ট্রাকিয়া সরাসরি কানেক্টেড না, কিন্তু ট্রাকিওলগুলা কিন্তু সরাসরি দেহকোষের সাথে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে এই দুইটার মধ্যে তোমার কি মেইন পার্থক্য। আরেকটা জিনিস আছে, ট্রাকিয়া কোত্থেকে তৈরি হয়েছে বলো, অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠ থেকে ট্রাকিয়া তৈরি হয়েছে। আর ট্রাকিওল কোত্থেকে তৈরি হয়েছে বলো তো, ট্রাকিওল কোষ থেকে কিন্তু ট্রাকিয়া তৈরি হয়েছে। তাহলে দেখছো অনেকগুলা পার্থক্য বলা যায়, যে ট্রাকিয়াগুলা হচ্ছে ট্রাকিওল কোষ থেকে তৈরি হয়েছে, একটু আগে দেখাইছি, আর ট্রাকিয়া হচ্ছে তোমার অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠ থেকে কিন্তু তৈরি হয়েছে, এটা একটু আগে আমরা দেখাইছি। ঠিক আছে, ওকে। তো তাহলে এগুলো হচ্ছে ট্রাকিয়া এবং ট্রাকিওলের পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক্ষতে আসতে পারে, আশা করি একবারে ক্লিয়ার বেসিক। ওকে, তাহলে আমরা এগুলো যদি পারি। এখন আসো ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার শ্বসন কৌশল। তো আমরা আগেই বলছি যে ঘাসফড়িংয়ের 10 জোড়া শ্বাসতন্ত্রের মধ্যে প্রথম 2 জোড়া হচ্ছে বক্ষ অঞ্চলে থাকে, পরের 2 জোড়া হচ্ছে উদর অঞ্চলে থাকে। আবার এই 10 জোড়া শ্বাসতন্ত্রের মধ্যে প্রথম 4 জোড়া হচ্ছে তোমার প্রশ্বাস বা শ্বাস গ্রহণে সাহায্য করে, প্রথম 4 জোড়া হচ্ছে তোমার প্রশ্বাস বা শ্বাস গ্রহণে সাহায্য করতেছে, আর পরের 6 জোড়া হচ্ছে তোমার নিঃশ্বাস বা শ্বাস ত্যাগে সাহায্য করতেছে। তাহলে প্রথম 4 জোড়া হচ্ছে তোমার প্রশ্বাস বা শ্বাস গ্রহণে সাহায্য করতেছে, আর পরের 6 জোড়া হচ্ছে তোমার নিঃশ্বাস বা শ্বাস ত্যাগে সাহায্য করতেছে। আচ্ছা, এখন ঘাসফড়িং কিভাবে হচ্ছে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালায়, খুবই সিম্পল। ফার্স্টে তুমি চিন্তা করো ঘাসফড়িংয়ের যে উদর, তুমি ধরে নাও, আমি আবার তোমাদেরকে হচ্ছে বলতেছি, ধরো তোমাদের সামনে একটা বড় ঘাসফড়িং দাঁড়ায় আছে, তাই না, এই যে দেখো কত বড়, তাই না, কত বড় দৈত্যের মতো একটা ঘাসফড়িং। ঠিক আছে, সো তুমি চিন্তা করো ঘাসফড়িংয়ের যে উদর গহ্বর আছে, তাহলে সেই উদর গহ্বরের পেশিগুলা ফার্স্টে প্রসারিত হয়। তাহলে ঘাসফড়িংয়ের উদর গহ্বরের পেশিগুলার প্রসারণের ফলে ঘাসফড়িংয়ের উদরের ভিতরে যে ট্রাকিয়াগুলা আছে, তাহলে সেই ট্রাকিয়াগুলা প্রসারিত হয়। ট্রাকিয়াগুলা প্রসারিত হইলে তুমি নিজে চিন্তা করো, ট্রাকিয়াগুলা প্রসারিত হওয়া মানে কি এর আয়তন বাড়তেছে, আর কোনো একটা জিনিসের আয়তন বাড়া মানে কি এর চাপ কমে যাচ্ছে কিন্তু। সো ভিতরে যখন ট্রাকিয়ার ভিতরে যখন বাতাসের চাপ কমে যায়, তখন প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র হচ্ছে খুলে যে বাইরে থেকে হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ বাতাস উদর গহ্বরের হচ্ছে তোমার ট্রাকিয়াতে প্রবেশ করতেছে।
সিম্পল। তারপরে বুঝতেই পারতেছে এগুলো হচ্ছে আস্তে আস্তে কি ট্রাকিয়া হয়ে, শাখা ট্রাকিয়া হয়ে, ট্রাকিওল কোষ হয়ে, ট্রাকিওল হয়ে দেহকোষে চলে যাচ্ছে, একবারে সিম্পল। পরবর্তীতে যখন ঘাসফড়িংয়ের উদর গহ্বরের পেশিগুলো যখন সংকুচিত হয়, তো পেশিগুলো সংকুচিত হইলে ট্রাকিয়াগুলো সংকুচিত হয়। সো একটা জিনিস মনে করো, আগে প্রসারিত ছিল বেলুন, এখন মনে করো বেলুনটা সংকুচিত হয়েছে। তো বেলুন সংকুচিত হওয়া মানে কি চাপ দিছে, সো চাপ বেড়ে গেলে তখন বাতাসগুলো বাইরে বের হয়ে আসবে। সো তখন উল্টা হবে, তখন কি হবে, দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস ফার্স্টে হচ্ছে ট্রাকিওলে আসবে, ট্রাকিওল থেকে ট্রাকিওল কোষ, সেখান থেকে হচ্ছে ট্রাকিয়া হয়ে অ্যাট্রিয়াম হয়ে শ্বাসতন্ত্র পথে, ওই শেষের 6 জোড়া শ্বাসতন্ত্র পথে বাইরে বের হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখন একটু ফিল করি, অ্যানিমেশন দিয়ে ফিল করি, খুবই ইজি ভাই। এই যে দেখো, দেখছো এই হলুদগুলা কিন্তু অক্সিজেন আর লালগুলা কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। আর আমি আগেই বলছি ঘাসফড়িংয়ের প্রথম 4 জোড়া হচ্ছে শ্বাসরন্ধ্র হচ্ছে প্রশ্বাসে সাহায্য করে। এই জন্য দেখো এই যে প্রথম 4 জোড়া, এই যে 1 2 3 4, এই যে দেখো প্রথম 4 জোড়া হচ্ছে তোমার এটার মাধ্যমে বাতাস ঢুকতেছে, মানে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ঢুকতেছে। আর লাস্টের 6 জোড়া দেখো 1 2 3 4 5 6, দেখো লাস্টের 6 জোড়ার মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস বের হয়ে যাচ্ছে। আর এই পাশে 6টা থাকলে ওই পাশেও 6টা আছে, বুঝতেই পারতেছি, এভাবে 10 জোড়া যে কোনো এক পাশে আমরা দেখাচ্ছি, ওই পাশেও সেম, এই জন্য 10 জোড়া আর কি আমরা বলতেছি, ঠিক আছে। তো ফিল করো তাহলে, দেখছো প্রথম 4 জোড়া দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ঢুকতেছে, লাস্টের 6 জোড়া দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস বের হয়ে যাচ্ছে। সো কিভাবে হয় দেখো, এই যে দেখছো তাহলে ঘাসফড়িংয়ের প্রথমে উদর গহ্বরের পেশিগুলো প্রসারিত হয়েছে, পেশি প্রসারণের ফলে দেখো এই যে ট্রাকিয়াগুলো প্রসারিত হয়েছে, দেখছো এই যেগুলো ফুলে যাচ্ছে, দেখো বায়ুথলিগুলো ফুলে যাচ্ছে। সো প্রসারিত হচ্ছে, ফলে সব কিছুর আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে ভিতরের চাপ কমে যায়, ফলে তখন প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বাতাস হচ্ছে ভিতরে প্রবেশ করতেছে। প্রবেশ করার পর এগুলা শ্বাসরন্ধ্র থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে হচ্ছে তোমার ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে হচ্ছে ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ থেকে ট্রাকিওলের মাধ্যমে সরাসরি দেহকোষে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ বাতাস চলে যাচ্ছে। এটা হলো তোমাদের শ্বাস গ্রহণ বা প্রশ্বাস গেল। আচ্ছা, এইবার কি হলো, একটু পরে দেখো প্রথমে এটা ফুলে যাচ্ছে, আবার একটু পরে দেখো সংকুচিত হচ্ছে। সো একটু পরে যখন উদর গহ্বরের পেশিগুলো হচ্ছে সংকোচন হয়, সংকোচন হইলে তখন জিনিসগুলো চাপ দিচ্ছে, ফলে প্রেশার বেড়ে যায়, ফলে বাতাসগুলো বের হয়ে আসে। সো বাতাস বের হওয়ার সময় ঠিক উল্টা, যেই রাস্তা দিয়ে বাতাস ঢুকছিল বের হওয়ার সময় ঠিক উল্টা রাস্তা দিয়ে বের হবে। অর্থাৎ তাইলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস ফার্স্টে হচ্ছে দেহকোষ থেকে ট্রাকিওল, ট্রাকিওল থেকে হচ্ছে ট্রাকিওল কোষ, সেখান থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে হচ্ছে তোমার ওই যে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে শ্বাসরন্ধ্র পথে লাস্টের 6 জোড়া শ্বাসরন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস বের হয়ে যাবে। ব্যাস, তাহলে এটাই হচ্ছে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। তাহলে একবারই ইজি না? আর দেখো ফিল করতেছো, দেখছো এই যে দেখো ফিল করো, ঢুকতেছে শেষে 6 জোড়া দিয়ে বের হয়ে যাচ্ছে, আর যেই পথে ঢুকছে বের হওয়ার সময় ঠিক তার উল্টা পথে বের হবে। এটাই তো নিয়ম, খুবই সিম্পল। ওকে, তাহলে আমরা এটা একটু এখন এখানে দেখে ফেলি। এই যে দেখো, তাহলে এখান থেকে শুরু করি। দেখো ফার্স্টে হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে তাহলে অক্সিজেন সমৃদ্ধ বাতাস, শ্বাসরন্ধ্র, সেখান থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের মাধ্যমে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে এটা ট্রাকিওল কোষ হবে, ট্রাকিয়া থেকে ট্রাকিওল কোষ, পরে সেই ট্রাকিওল কোষ থেকে এটা হচ্ছে তোমার ট্রাকিওলে চলে যাবে। আবার একই সাথে হচ্ছে এটা বায়ুথলিতেও প্রবেশ করবে। অ্যাকচুয়ালি ট্রাকিওল এবং বায়ুথলি এই দুই জায়গাতে হচ্ছে একসাথেই হচ্ছে বাতাস প্রবেশ করবে। তো ট্রাকিওল বায়ুথলিতে প্রবেশ করলো, পরবর্তীতে বাতাসটা ট্রাকিওল থেকে এই যে সরাসরি হচ্ছে দেহকোষে প্রবেশ করছে। আর দেহকোষে প্রবেশ করার পর আমরা সবাই জানি যে দেহকোষগুলো শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন ইউজ করে সেখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তো পরবর্তীতে সে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ওই যে উল্টা পথে, ফার্স্টে ট্রাকিওল, ট্রাকিওল থেকে ট্রাকিওল কোষ, এখানে আমরা ট্রাকিওল কোষটাকে আমরা লিখি নাই আর কি, লিখতে পারো কোনো সমস্যা নাই। ট্রাকিওল থেকে ট্রাকিওল কোষ, সেখান থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ওই যে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে শ্বাসরন্ধ্রের মাধ্যমে আবার বায়ুমণ্ডলে বের হয়ে যাচ্ছে, মানে যেই পথে ঢুকছে ওই পথে আবার কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। ব্যাস, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। খালি আরেকটা জিনিস মনে রাখবা যে প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেন ঢুকতেছে, আর লাস্টের 6 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাস, তাহলে দেখছো কত চমৎকার না বায়োলজি ফিল করার জিনিস। তাহলে তোমরা কি ফিল করতে পারছো কীভাবে হচ্ছে ঘাসফড়িং শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করতেছে? অ্যামেজিং না? তাহলে তোমরাই বলো, আমাদের ন্যানো বায়োলজি কোর্সের ক্লাস কি সবার সাথে একটু শেয়ার করা উচিত না? এই যে এত কষ্ট করতেছি, এই জিনিসগুলি একটু তোমরা কষ্ট করে সারা বাংলাদেশে ফ্রিতে শেয়ার করা উচিত না? তাহলে সারা বাংলাদেশ শুধু এত হাইস্ট কোয়ালিটির ক্লাস দেখতে পারে, তাহলে বুঝতেছো যে আমাদের শিক্ষা বিপ্লবটা কোথায় চলে যাবে।
আর এই জিনিসগুলো একটু শেয়ার করতে হয়, কারণ আমরা অনেক কষ্ট করতেছি। তোমরা যদি শেয়ার না করো আমি হতাশ হয়ে যাই, তখন মনে হয় যে আমি তার মানে কি ওরা দেখতেছে না, তাহলে এত পরিশ্রম করে লাভটা কি। আর আমি হতাশ হয়ে গেলে কিন্তু দেখবা যে তোমরা এত সুন্দর সুন্দর যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু আর আসবে না, শেষে লস কিন্তু তোমাদের হবে। তুমি হয়তো ভাবতেছো যে এগুলো শেয়ার করলে তো সবাই শিখে ফেলবে, তাহলে তুলে শেয়ার করার দরকার নেই। কিন্তু এগুলো সবার সাথে যদি শেয়ার না করো, সবার সাথে যদি না পৌঁছায়, একটা সময় হতাশ হয়ে তো আমি কন্টেন্ট দেওয়াই অফ করে দিব, তাহলে তো তোমার নিজেরই তখন লস হবে, তাই না? তাহলে এই জন্য সবাই শেয়ার করে দিও অবশ্যই ক্লাসগুলো।